আমি যে কাজটা করতাম, আমি আর আমার আগের স্ত্রী, আমরা একটা বলতাম আমাদের 2টা সন্তান থাকবে, ছেলে হলে নাম রাখবে সীমান্ত, মেয়ে হলে নাম রাখবে চিত্রলেখা। তা আমরা কল্প করি, এই দেখো এইখানে চিত্রলেখা আছে আকাশের উপরে, এখানে হচ্ছে সীমান্ত, এই দেখো সীমান্ত বেশি দুষ্টুমি করতেছে, সীমান্ত গালে কালে একদম তোমার মতো হয়েছে। ইট ওয়াজ লাইক লাইভলি, মানে আমাদের কাছে এটা মনে হচ্ছে আসলেই আমাদের কমন টপিক্সে ছিল যে সীমান্ত এখন কি করতেছে, চিত্রলেখা কি করতেছে, সীমান্তের কে মানুষ করবে, চিত্রলেখা কে মানুষ করবে, সীমান্ত কোন স্কুলে পড়বে, কট্টপন্থী স্কুল পড়বে, সে কখন থেকে তার স্বাধীনতা পাবে, এভরিথিং। যেদিন আমার স্ত্রী যে বিছনায় বলে যে আই ওয়ান্ট ডিভোর্স, আমার হঠাৎ করে কি মনে হচ্ছে জানেন, হঠাৎ করে চিত্রলেখা সীমান্ত হারাই গেছে, হঠাৎ করে ওরা বোধহয় কান্না করতেছে, ওরা আসবে না পৃথিবীতে। মানে এটা আমার কাছে এতটা শকিং ছিল কি চিত্রলেখা সীমান্ত কি আসলে আসবে না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ আপনাদের সবার মঙ্গল করুক, সর্বাবস্থায় মঙ্গল করুক, সেই শুভকামনা থাকছে। তো আমি যে মানুষটাকে আজকে এখানে উপস্থাপন করতে চাচ্ছি তাকে আসলে ফেস দেখে বা তার ঘরানার, বাংলাদেশের যে সোশ্যাল ওয়ার্ক হয় সেই ঘরানার চেনেন না এমন কেউ মানুষ খুঁজে বের করা খুব মুশকিল। হি হ্যাজ আ বিউটিফুল স্টোরি, যে গল্পটা বাংলাদেশের প্রত্যেকটা মানুষের জানা উচিত। কে দেখবে কে দেখবে না সেটা আমি মাথায় রেখে গল্পটা ধারণ করছি না, কিন্তু আমার কাছে মনে হচ্ছে আমি বিদ্যানন্দের কিশোরদাকে আজকে আমি ধারণ করতে চাই আমার এই সেলুলয়েডের ফ্রেমে, এবং যেটা একটা আর্কাইভাল ভ্যালু হবে। তাকে যদি জানার প্রয়োজন হয় তাহলে এই এপিসোডটা তারা যেন দেখবে। আমি আপনাকে দাদা বলেই সম্বোধন করি, সেটা আমার জন্য খুব কমফোর্টেবল। হ্যাঁ, এবং কিশোর দা এটাই কি আপনার নাম, মানে নাকি অন্য কোনো নাম আছে? পুরো নাম? আমার নাম কিশোর কুমার দাস। কিশোর কুমার দাস। হ্যাঁ। বয়স কত এখন? বয়স 40 পার হয়ে 41 চলছে। আমি আপনি কিন্তু একেবারেই কাছাকাছি। আমি আজকে শুধু শুনবো, কোনো লিমিটেশন নাই। ছোটবেলা থেকে যে কোনো কারণ হোক আমার ফিজিক্যাল কিছু লিমিটেশন ছিল, আমি হাঁটতে চলতে পারি, কানে শুনতে পারি, তবে হ্যাঁ, তবে আমার একটা যে প্রবলেমটা ছিল এটা খুবই এম্বারাসিং টাইপের, আমি বিছনায় করতাম। আচ্ছা, এটা কিন্তু সবাই করছে ছোটবেলা। আমারটা ইজ নট লাইক দ্যাট। আমি হচ্ছে ক্লাস 9 পর্যন্ত এভরি সিঙ্গেল ডে। সো এইটার জন্য দেখা যেত আমার সাথে, আমরা তো খুব গরিব ঘরের মধ্যে বড় হয়েছি, একটা মাত্র খাট ছিল, আমরা 7 জন মেম্বার। সো দেখা যাচ্ছে কি 7 জনের মধ্যে একজন নিশ্চয়ই সবার ঘুম নষ্ট করবে, এটা চাই না। তো দেখা যায় কি আমাকে একাই শুতে হইতো, ফ্লোরিং করতে হইতো। আমাদের ঘরটা খুব ছোট ছিল, মানে 10 ফুট বাই 8 ফুট কিংবা 10 ফুট এরকমই ঘর। বাড়ি কোথায় ছিল? আমার জন্মস্থান কালুরঘাটে, চট্টগ্রামে। চট্টগ্রামের কালুরঘাট। বাবা কি করতেন? বাবা হচ্ছে 3য় শ্রেণীর এক কর্মচারী ছিল, সরকারি, মানে ফিল্ড লেভেলের একজন কর্মচারী। আচ্ছা, ভাই বোন কতজন? আমরা হচ্ছে 3 ভাই 2 বোন। তো সবাই মিলে ওই একটা রুমে থাকা? এই একটা রুমে থাকা। আর এছাড়া একটা প্রবলেম ছিল, এটাও আর একটা এম্বারাসিং, সেটা হচ্ছে আমার কান দিয়ে বিচ্ছি রকমের পড়তো। এইটাও আমার একদম ক্লাস 9 পর্যন্ত হয়। সো ফলে দেখা যায় কি আমি বাসায় একসাথে হইতে পারতাম না বিষয় এই প্রবলেমের জন্য, আর স্কুল একসাথে হইতে কেউ আমার সাথেই হাঁটতে চাইতো না, কারণ বিচ্ছি রকমের নোংরা গন্ধযুক্ত এক ছেলে। সো এই 2টা জিনিস আমাকে বাধ্য করছে একা চলতে। এবং এটা এরকম না যে ইটস লাইক নট অ্যাক্সিডেন্ট, এটা আমি বহন করছি। মানুষ যখন বিপদে পড়ে যে কোনোভাবে সলিউশন করতে চায়, সো মা বাবা অনেক ডাক্তার দেখাইছেন এটা সলিউশনের জন্য, এটা কোনো মানসিক সমস্যা কিনা কিনা কোনো সমাধান না। পরে একদিন মানে খুব ধার্মিক এক গুরু টাইপের দেখা হয়েছিল, উনি আসছেন অনেক বেশভূষা নিয়ে। সো সবাই গেছে, তো আমার প্রবলেম এটা নিয়ে গেছে মা। সো উনি একটা সলিউশন দিচ্ছিল, বলছে এটা করলে হবে, যে আমি যখন করবো ওর মধ্যে লবণ ছিটা এটা চাইটা খাইতে হবে। সো দ্যাট ইজ দ্য সলিউশন। এবং আমার যেটা সলিউশন দরকার, আই ডিড ইট, বাট ইট নেভার সলভড। আমি অনেকগুলো বিচ্ছিরি রকম সলিউশনের মধ্যে দিয়ে গেছি, তখন বুঝতে পারছি আপনার সমস্যা আরেকজনের কাছে এটা উপহাসেরও কি হইতে পারে। কারণ ওই ভদ্রলোক একটু জানতেন এটা পুরোটা ভাওতাবাজি। ভাওতাবাজি করতেছে, কিন্তু সে এমনভাবে করতেছে জিনিসটা যে এটা আমার কাছে এরকম আছে, এরকম অনেক কিছুই আছে। তেমনি কানের পানি নিয়েও আমার এই ধরনের অভিজ্ঞতা আছে। তো দেখা যাচ্ছে আমার চাইল্ডহুডটা ছিল প্রচণ্ড সাফারিংস, একাকিত্বের। একই সাথে আমি লেখাপড়া খুব বাজে ছিলাম। আমার ইংরেজি আমি শব্দে মানে বি ডি ই সি এগুলো সবগুলো লেটারগুলো আমার কাছে একই মনে হয়। সাধারণত 10 সাবজেক্টের মধ্যে 7-6 সাবজেক্ট ফেল করা ছাত্র। আমি গ্রামের স্কুলে বড় হয়েছি, তো গ্রামের স্কুলে দেখা যায় কি পড়া না পারলে প্রচুর মারধর করা হয়। আমার স্যার ছিলেন, ওনাকে নাস্তা করে খাওয়ালে উনি খুব খুশি হইতেন। এখন তো নাস্তা করে খাওয়া এটা মুখে বলতে পারেন না, উনি মাইর দিতেন। উনি পড়া দিতেন তাকে যার বাসায় নাস্তা করা দরকার, যখন পারতো না তখন মাইর দিত। ওইটার উত্তর হচ্ছে তোমার বাসায় আমার দাওয়াত দেওয়া হয় না। কিন্তু আমার বাসায় আমার ভাই বোনরা খুব মেধাবী ছিল, আমি বাদে বাকি 4 জনই খুবই মেধাবী ছিল, ফার্স্ট সেকেন্ড।
সো মূলত ফার্স্টে ছিল আমার ভাই বোনরা স্কুলে, বড় স্কুলে। ফলে আমার বাসাতেই কালচার সাথে অভ্যস্ত না, বেশি 4 ভাই বোন থেকে কোনো ইয়ে আসে না। আমিও তো বলতে পারি না যে মা নাস্তা করানোর দরকার, নাইলে আমার মারবে। চাইল্ডহুডের এই স্কুলের এই রেগুলার মার খাওয়া, রেগুলার মার খাওয়া, এটা হচ্ছে আমি কয় ঘন্টা মার খাইছি এটা হচ্ছে ব্যাপার, বাট নট কোন দিন মার খাইছি। আমি হচ্ছে মার খাবো, আজকে 3 ঘন্টা মার খাইছি, কালকে 4 ঘন্টা মার খাইছি, ইটস লাইক এইটা। সো এটা একটা জিনিস ছিল, তো ভয়ঙ্করতম ট্রমা হয়ে যাওয়ার কথা। হ্যাঁ আমি ওইরকমই বড় হয়েছি। আমার কাছে মানুষ মানে ট্রমার একটা জিনিস, আমার কাছে এটা এখনো আছে, ইটস নট। আমি এখনো প্রথম মানুষ ভিড় এড়ায় চলি, সে আমি সাথে মানুষের সাথে কথা কম বলার চেষ্টা করি। গত 1 সপ্তাহে আমি সাথে খুব চুপচাপ থাকি, কোনো ঝামেলা হলে আমি আলটিমেট সরে যাই। সৃষ্টিকর্তা ডাকতাম, কারণ হচ্ছে আমার কাছে মনে হচ্ছে একমাত্র উনি সলিউশন করতে পারবেন। সো আমি বলছিলাম কি, আমাকে যে কোনো একটা সলভ করে দাও, হয় সলভ করা নাহলে কানে পানি পড়া, একটা হইলে আমি মিরাকল বিলিভ করি। এই দেখা গেছে কি আসলে ক্লাস 9-এর দিকে আমার এই এবং কানে পানি পড়া, এটা দুইটাই মানে খুব অল্প সময়ের মধ্যে বন্ধ হয়। আচ্ছা। এবং আমি হঠাৎ করে কেন যে অঙ্ক বোঝা শুরু করলাম, যে ছেলে সারাজীবন অঙ্কে ফেল করে সে হঠাৎ করে অঙ্কে 95, 99, এবং আমি এখনো মতো অঙ্কে ভালো, আমি যাই না। তখন তো ছিল অ্যাসিস্ট্যান্ট স্টার। হ্যাঁ। সো এমনকি এমন একটা পর্যায়ে আসলে যে আমি অ্যাসিস্ট্যান্ট করতে না পারলে একটা ট্রাইটা করি, মানে ইট ওয়াজ দ্যাট কনফিডেন্স। কারণ হচ্ছে হ্যাঁ এটা হচ্ছে তখন আমি অলরেডি রেজাল্ট খুবই ভালো, বিশাল স্কুলের রোল নাম্বার 3 হয়ে গেছি। কোন স্কুলে পড়তেন আমি হচ্ছে এল খান মোহরা স্কুল বলে, ওইটা তো বোধহয় তখন প্রায় 2-2.5 হাজার বাচ্চা ছিল, সেটা গ্রামের সবচেয়ে বড় স্কুল। কিন্তু কেন যেন অতিরিক্ত আত্মবিশ্বাস আমাকে আবার কি করে ফেলে দেয়। আমি বেশিও ওভার করতে গিয়ে দেখা যাচ্ছে কি আমি খুব সিলি মিস্টেক করি, ফলে ওই রেজাল্ট দেওয়ার পর আমি আবার ধাক্কা খাই। আমার মনে হয় যে না, এই লেখাপড়া আমার জন্য না। ধাক্কা খেলেন কেন? কি হলো রেজাল্ট? রেজাল্ট হচ্ছে কি স্টারের কাছাকাছি। তারপর মনে হলো যে আমার ভাল লাগে না। আমি বলছি না, আমার কাছে মনে হচ্ছে এটাতে ঠিক মতো মূল্যায়ন হয় না, তো লেখাপড়া আর করবো না। করার একটা কারণ ছিল ওই বছরই বাবা রিটায়ারমেন্টে যায়। তো বাসায় একটা আলোচনা হয় যে বাবার যেহেতু রিটায়ারমেন্টে গেছে, সরকারি তো খুব অল্প বেতন পাইতেন, জমা কিছু ছিল না, শুধু কিছু অবসরকালীন কিছু টাকা পাইছেন। তো বললো যেটা যে কোনো একজন যদি কর্মমুখী শিক্ষায় যায় কিংবা চাকরি করে তাহলে বাকিরা লেখাপড়া করতে পারে। তো আমার যেহেতু লেখাপড়ার ইচ্ছা নেই, আমি বলছি আচ্ছা ঠিক আছে, এটা আমি হবে, সমস্যা নেই। মানে আপনি কর্মমুখীর দিকে চলে যাবেন? আমি কর্মের দিকে চলে যাবো, আমার লেখাপড়া করার দরকার নেই। আমি ডিপ্লোমাতে চলে যাই, কারণ ওখানে মোটামুটি চাকরি নিশ্চিত। ডিপ্লোমা বলতে কি যে ভোকেশনাল ট্রেনিং, যেগুলো ভোকেশনাল ট্রেনিং, এগ্রিকালচার। আচ্ছা। ওখানে যাওয়ার পর ওখানে হঠাৎ করে আমি আবার সারা বাংলাদেশের ওই কারিগরি বোর্ডের আন্ডারে ওয়ান অফ দ্য টপ মেটেরিয়ালস হই, স্ট্যান্ডার্ড টাইপের। তো ওরা বলে যে এটা তো তোমার লেখাপড়া না, তুমি এখানে আসছো কেন, এটা হচ্ছে শুধুমাত্র যারা নর্মাল জেনারেল লাইনে পারে না তারা। তখন ওরা এখানে এক স্যার ছিলেন মিজান স্যার নামে, উনি বললো যে তুমি আবার কিসে পড়ো, ওই জেনারেল লাইনে পড়ো, ওইটাই তোমার জন্য পারো। আমি বলছি আমি পড়বো কেমনে। আর তখন আমি আসলে টিউশনি করতাম প্রচুর, মানে 7টা-8টা এরকম টিউশনি করতাম ডেইলি। কারণ তখন টিউশনি করতাম কত 100 টাকা দিত মাসে, ফ্যামিলিকে সাপোর্ট করার জন্য। আমি পাগল মতো এই কাজটা করতাম। বাসায় বললো যে আমাদের পক্ষে তো খরচ চালানো সম্ভব না, তুমি যদি জমাইতে পারো তাহলে করো। আমি আচ্ছা ঠিক আছে। তো 2 বছর লেখাপড়া গ্যাপ দিয়ে আবার ইন্টারে ভর্তি হলাম। ওই আসলে আমি তখন 2টা কোর্স করতাম, একটা ডিপ্লোমা, একটা দিকে ইন্টার, আর এদিকে আমার টিউশনি। সো শেষ পর্যন্ত আমি বোধহয় লাস্ট 3 মাস এইচএসসি এর আগে 3 মাস আমি লেখাপড়া করে আলটিমেটলি এইচএসসি পরীক্ষা দিই। তারপরে যে চুয়েটে পড়লাম কম্পিউটার সায়েন্সে। চাইল্ডহুডের অবস্থা ছিল এরকম, আমাদের আসলে এই শুধু ডাল আর ভাতই হইতো, এবং সেটাও 2 বেলা, আর পরিমিত খাবার, দ্বিতীয়বার খাবার নেওয়ার নিয়ম নেই, অল্প পরিমাণ ভাত। এইটাও কিন্তু আমাদের 30 দিন নিশ্চিত ছিল না। সো কোনো দিন দেখা যাচ্ছে কি হয়তো মা কারো থেকে হয়তো ধান নিচ্ছে, বাবা 2 দিন ধরে এগোছে। এটা মানে আমাদের সাথে আমি যেটা জানি 15 দিনে টাকা শেষ হতো, এরকম একটা। আচ্ছা। আর ভাগ্য ভালো ছিল যে সরকারি বিশ্ববিদ্যালয় ছিল, লাঞ্চ এবং ডিনার খুবই সস্তায় পাওয়া যেত, 8 টাকা নাকি 9 টাকা নিত, ওইটা ম্যানেজ করতে পারতাম। আর ওইটার ভাতটা আমি সাধারণত অনেকদিন ওই রাতে রেখে দিতাম, বেশি করে নিয়ে এসে ওইটা আবার সকালবেলা খাইতাম। সবচেয়ে বড় কষ্ট হইতো ওই ভর্তির সময়টাতে, খুবই অল্প টাকা ছিল, 1300 টাকা সে সময়, 1300-1400। ওইটাকে আমার কাছে কোনদিন জমা থাকতো না। তখন আমি আমার এক বন্ধু ছিল নাফিজ চৌধুরী, ওর কাছে যাইতাম, টাকা লাগবে, ও বলে পারবে না। তো আমি না পারলে আর কি করা, ভর্তি আমার হবে না। পরও লাস্ট পর্যায়ে যাচ্ছে তুই আয় আমি দিব, ও ওইভাবে করে আমার টাকা দিত। দেখা যাচ্ছে ওর ওখানে দোকানের সামনে দাঁড়িয়ে থাকতাম, হয়তো বসে তা অপেক্ষা করতাম। ওর যদি একটা মোবাইল বিক্রি হয়, ওর একটা মোবাইলের দোকান ছিল, তা আমি আসে হাই কাস্টমার যদি নিয়ে যায় আমি ওদের কিছু টাকা পাবো। দেখা যায় এরকম করে ঘন্টা পর ঘন্টা বসে থাকতাম। ও পরে দেখা যায় কি ম্যানেজ করে দিত।
ওটা কোনদিন আমি ফেরত দিতাম না, কারণ আমার একটা সময় প্ল্যান ছিল ফেরত দিব, তো যখন ফেরত দেওয়ার সময় হলো তখন মজা ফেরত না দেয় ফেলে, আমি এখন টাকা ফেরত দিই, এখনো ফেরত দিইনি, দিব না। কিছু টাকা ফেরত দেওয়া যায় না বোধহয়। ওটার রেজাল্টও যেহেতু লাহাবার কম করতাম সেহেতু তত ভালো ছিল না। তবে লাস্ট 3 সেমিস্টার আমার কাছে মনে হলো যে আমার কে যেন একটা মাথায় বুদ্ধি ঢুকেছে, সিজিপিএ 3-এর নিচে হইলে তোমার তো ইন্টারভিউতে রাখবে না। তা না, আমার তো মাথা খারাপ, সিজিপিএ 3.6 এর মতো পাইতে হবে এক একটার মধ্যে। তা আমার তখন আচ্ছা ঠিক আছে, সব বন্ধ, টিউশন সব বন্ধ করে আমি আপ টু 3.7 পর্যন্ত পাইছি। আচ্ছা, সো আউট অফ 4। সো ওই সময় আবার আমি আমার কাছে লাভ হওয়ার জিনিসটা হচ্ছে খেলার মতো, যখন ইচ্ছা ভালো করি, যখন ইচ্ছা করি না। আর ইন জেনারেল আমার কাছে লাভ করার জিনিসটা তেমনটা এখনো কত আকর্ষণ করে না। আমি এখন কত বইপত্র কম পড়ি, আমি ডকুমেন্টে দেখে প্রচুর, বাট পড়াটা আমার ততটা ইয়ে হয় না। যেদিন আমার ফাইনাল প্রজেক্ট হইলো সেদিন আমি বুঝছি যে আমার ইনকাম লাগবে। বিশেষ করে আমার একদিনও ওয়েট করার সময় নেই। আমি 5টা বাজে বোধহয় আমি প্রেজেন্টেশন শেষে, পরে আমার একটা বিছনা, একটা বালিশ আর চাদর আর কয়েকটা কাপড় নিয়ে রাতের ট্রেনে আমি এই কমলাপুরে নামি, কারণ আমার চাকরি পাইতেই হবে এবং সেটার জন্য কিনে আমার সময় নেই। কেরানি পোস্ট থেকে শুরু করে সিইও পদ যা আছে, বিডি জবস সবই অ্যাপ্লাই করছি, যে কোনো বাস বিচার নেই আমার। যেখানে আমার কাছে জীবনে আমার অপশন, আমি কোনদিন অপশন দেখি নাই, যেটাই ডাকে 1.5 মাসের মাথায় চাকরি পাই একটা। এটা হচ্ছে বিডিকম, ইন্টারনেট কোম্পানি, ইন্টারনেট প্রোভাইডার। কিভাবে জয়েন করেন ওখানে? ওই সফটওয়্যার ইঞ্জিনিয়ার। সফটওয়্যার ইঞ্জিনিয়ার, আমরা সাবজেক্ট কেন্দ্রিক জব পান আপনি? হ্যাঁ, আমি সাবজেক্ট কেন্দ্রিক জবই পাইছি। তারপর একটা জাপানি সফটওয়্যার কোম্পানিতে জয়েন করি, ওইটা সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে। তারপর আমি ওয়ারিদ কিংবা এয়ারটেলে চলে যাই। 5 বছর উপরে এয়ারটেলে করি। চাকরি ছাড়ি হচ্ছে আমি সাথে সিনিয়র এক্সিকিউটিভ হিসেবে। তারপর আমি যাই হচ্ছে একটা রাশিয়ান কোম্পানি ওলো, ওইটাতে যাই হচ্ছে, কি নাম এটা? ওলো বাংলাদেশ। এখন বোধহয় তেমন একটা অ্যাক্টিভ না, তখন একটু বড় ছিল। তো ওইটাতে আমি হেড অফ প্রোডাক্ট হিসেবে, পরে হেড অফ মার্কেটিং হই। ওখান থেকে আমি আসলে পেরুতে যাই হেড অফ প্রোডাক্ট হিসেবে। আচ্ছা। পেরুতের যাওয়ার কারণটা ছিল হচ্ছে অনেকটা এরকম, এটা একটা অভিমান থেকে। আমি আসলে 2011-তে প্রথমবার বিয়ে করি। সে আমার অনেক পুরাতন সম্পর্ক, ইউনিভার্সিটি যে আমাকে আলটিমেটলি বিল করে দিয়েছিলেন আমার লেখাপড়া, মানে যে আলটিমেটলি আমার কিশোর কুমার ফার্স্ট ওখান থেকে শুরু, যে মানুষটার হাতে সে আলটিমেটলি তার সাথে আমার বিয়ে হয় 2011-তে। 7 বছর সম্পর্ক পরে বিয়ে হওয়ার পরে আলটিমেটলি আমার সংসারটা বেশি দিন টিকে নাই। মাত্র কেন টিকে নাই? আমি যেটা মনে করি, আমার সে ওয়াইফ অনেক রিচ পরিবার থেকে আসে। সো প্রেমের সময় যেটা খুব প্র্যাকটিক্যাল মনে হয়েছিল, সেটা হইতে পারে যখন বিয়ের পর দেখলো যে ইটস নট দ্যাট ইজি অ্যাডজাস্ট করা। কারণ আমার ঘর, আমি তখনই একটা চাকরি করলো, আমার ঘর খুবই টানাটানির মধ্যে চলে। কত বছরের সম্পর্ক ছিল আপনাদের? আমাদের সম্পর্ক ছিল 7 বছর। ইউনিভার্সিটি যাওয়ার পর? ইউনিভার্সিটি যাওয়ার মাঝামাঝিতে। তবে যে সময় আমার সম্পর্কটা হয়, সেই সময় আমি আসলে তেমন একটা ভালো শেপে ছিলাম না। মানে চুজ করলো কেন আপনাকে? ইজ देयर এনি রিজন? ফ্যান্টাসি? রিজন ছিল। রিজন একটা জিনিস বলতে পারি, সেটা হতে পারে ওই সময় আমি যেটুকু জানি ইউনিভার্সিটিতে আমার রেজাল্ট তত ভালো ছিল না, কিন্তু আমি সেই সময় বিভিন্ন কোকারিকুলাম অ্যাক্টিভিটি করতাম। আচ্ছা। বিতর্ক হোক, আমি আসলে বিভিন্ন অর্গানাইজিং টিমের সাথে প্রেসিডেন্ট ছিলাম, আমি র্যাগের চিফ কর্মীর ছিলাম, পূজার্জন পরিষদের প্রেসিডেন্ট ছিলাম। সো আলটিমেটলি একটা মানুষকে আকর্ষণ ক্ষমতা আমার ততটা গুণ না থাকলেও কয়েকটা ছিল, সাংগঠনিক ক্ষমতা ছিল। হ্যাঁ, সাংগঠনিক ক্ষমতা ছিল। আমি সম্পর্ক করতে চাই, সাধারণত অফার অ্যাকসেপ্ট হয় না, বাট আমি কেমনে ম্যানেজ করে ফেলি। আমার 2টা সম্পর্কে ছিল হচ্ছে না, আমি এবার সম্পর্ক করি না। তাই আমি বললাম আচ্ছা ঠিক আছে, 3 মাসের জন্য একটা প্রজেক্ট হিসেবে আমরা সম্পর্ক করি। আচ্ছা। তো 3 মাস আলটিমেটলি 7 বছর। 3 মাসের জায়গায় 7 বছর হয়ে গেল। সংসার কাগজে কলমে ছিল হচ্ছে 4 বছরের মতো, কিন্তু আমরা আসলে একসাথে বোধহয় আমি যখন বুঝতে পারি যে আমাদের মধ্যে অনেক গ্যাপ, সেটা ছিল মাত্র 6 মাসের। 6 মাস কি 7 মাস এরকমই এক্স্যাক্টলি। আমি আসলে ডেট টাইমে ততটা ভালো না, 6 থেকে 7 মাস। কিন্তু আপনি তো তখন জব করছিলেন, আপনার একটা ভালো স্যালারি হচ্ছে, স্ট্যাটাস হয়ে গেছে, বাট স্টিল দেয়ার ইজ এ লটস অফ ডিফারেন্স। একটা ডিফারেন্স হচ্ছে আমার হচ্ছে কাঁচা পয়সা, যেটা হইতে সময় লাগবে, আর আমার টাকা থাকলো আমি তখনও আমি পরিবার হ্যান্ডেল সাপোর্ট করছিলাম। হ্যাঁ, আমি আমার বাসা ভাড়া তখনও খুবই অল্প পরিমাণ। আর উনি যে পরিবার থেকে আসছেন, ওরা অনেক আগে থেকেই, কারণ আমার ফাদার সেক্রেটারি ছিলেন গভর্নমেন্টের। সো ফলে দেখা গেছে কি যে তারা ওই জিনিসটা, তাদের বাসায় কাজের মানুষ আছে, আমার বাসায় নাই, আমার বাসায় নাই। সো দেয়ার ইজ লস। এটার জন্য আমি তাকে ব্লেম দিব না। আমি যেটা মনে করি এটা আমাদের দুজনের ইনম্যাচুরিটি ছিল,
ঠিক আছে, তারপর আমি একটা যে মনে করি যে আমার এই জায়গা আসা পিছিয়ে যেহেতু তার কন্ট্রিবিউশন, আমি সেই জন্য আমি স্টিল নাও আই এম গ্রেটফুল, মানে এক্স্যাক্টলি, ডেফিনেটলি উই আর অলসো। তো এটা যখন আপনার ডিসিশন হয়ে গেল যে ডিভোর্সটা দিতে হবে, এটার ফ্রাস্ট্রেশনটা কি আপনার দেশের বাইরে চলে যাওয়া, বা আপনি ডিসিশনটা নিলেন পেরুতে চলে জিনিসটা যাবেন? ছিল হচ্ছে একটা এরকম না, ডিভোর্সটা এইভাবে হয় না, ডিভোর্সটা হচ্ছে যে আমি সেপারেট থাকতে চাই, দ্যাট ওয়াজ দ্য ডিসকাশন ফ্রম দ্যাট সাইড। তখন আমার কাছে মনে হচ্ছে আমি যদি প্রথমে আমি আসলে ওই বাংলা সিনেমার মতো বিভিন্ন জায়গায় ঘুরাই টুরাই যদি কোনো মতো কনভিন্স করা যায়, ফলে আমি হাইস্ট ট্রাই করছিলাম দেশে করে। আমার একটা সমস্যা ছিল, আমি সময় বেশি দিতাম না, আমি ওয়ার্কহলিক ছিলাম, কাজ করতে প্রচুর পছন্দ করি, ফলে আমি আসলে ওই বাসায় যে বেশি সময় তো এটা আমি আসলে মানতাম না। ফলে এটা বোধহয় একটা বড় কন্ট্রিবিউশন ছিল, হচ্ছে না আমি রিকভার করার জন্য সবকিছু করার চেষ্টা করি, কিন্তু বাই দিস টাইম অলরেডি ড্যামেজ ইজ ডান। দূরে গিয়ে দেখি যে যদি সম্পর্কটাও যদি মানে শূন্যতা ফিল করে, তাহলে তো সম্পর্ক আবার পুনর্গঠন হবে। তো ওইটার ভিত্তিতে আমি করলাম যাচ্ছে ঠিক আছে বিদেশ যাওয়া যাক, গেলে হইতে পারে। তা আমি বিদেশ গেছি আসলে আরো কাছে আসার জন্য। আপনি পেরুতে চলে গেলেন? আমি পেরুতে চলে গেলাম। ওইটা হচ্ছে আমার তখন আমার অলরেডি অফারটা আগে ছিল, আমি অ্যাকসেপ্ট করি নাই, ওই সময় বলে যাচ্ছে আমি যাব। ওকে ফাইন। পেরুতে গেলাম, নতুন দেশ, ভাষা জানি না, কালচার জানি না। আমি আসলে পেরুর দেশটা ব্রাজিলের পাশে অ্যামাজন জঙ্গলের, মানে পেরুর বড় একটা অংশ অ্যামাজন জঙ্গলের মধ্যেই। আপনাকে কোথায় ফেলছে? অ্যামাজন জঙ্গলে? না, আমাকে সিটিতেই ফেলছে। এটা একটা আমি একটা রাশিয়ান কোম্পানির হয়ে যাই আর কি। তো বলো সো কিন্তু আমি করতে এখানে ইন্টারনেটের বিজনেস, ওরা মেইনলি ইন্টারনেটের বিজনেস, কিন্তু তাদের আসলে অনেক রকমের ব্যবসা আছে, বাট মেইনলি ইন্টারনেট। আমি যে প্রজেক্টের কাছে এটা ইন্টারনেট বিজনেস ছিল। আমি সব পরিবার জানতাম না, জানলে হয়তো অতটা উৎসাহ হইতাম না। আমি আসলে জানতাম না যে তারা যে ইংলিশ একদমই জানে না, হ্যাঁ, তাদের খাদ্যাভ্যাস আমার যে আকাশ পাতাল তত্ত্ব, এটা জানতাম না। ওকে, গেলাম, গিয়ে পড়লাম বিপদে, বিপদ বলতে। আর আমি তো আসলে একলা গেছি, ওখানে কোনো বাঙালি নাই, কোনো ইন্ডিয়ান নাই। ওই শূন্যতাটা আলটিমেটলি আমার লাইফে আরেকটা বড় শিক্ষা দিছে। আমি আবার একটু পিছনে যাব, আমি যখন ছোটবেলা থেকে একা একা বড় হই, আমি সাধারণত মানুষের মাঝে থাকতে পছন্দ কম করতাম। কারণ হচ্ছে দুইটা জিনিস ছিল। এক নম্বর হচ্ছে সমাজে সাধারণত যার ব্যাড লাক, তার থেকে ব্যাড লাকের শুরু, এটা অন্যরা মনে করে। মানে যে অলরেডি দুর্দশার মধ্যে আছে, সো ওকে আলটিমেটলি যে কোনো কাজে অপয়া কিংবা দুর্ভাগ্যজনক ভাবে আপনাকে ট্রিট করা হতো আপনি ছোটবেলা থেকে এরকম? এটা আশেপাশে এটা তো আর ডিরেক্টলি বলে না, তাহলে যাই তুই এখান থেকে সর, এটা ভালো হয়। আমি বুঝতাম যে সামহাও, তো ওই জন্য দেখা যাচ্ছে আমি আলাদা থাকতে পছন্দ করতাম। মিস্ট্রিট হইতে হইতে দেখা যাচ্ছে আর ভালো লাগতো না আর কি, যেন আমি একাই থাকতাম। সো আমি নর্মালি যেটা করতাম সেটা হচ্ছে ওরা খেলতেছে, আমি একটু দূরে গিয়ে দাঁড়ায় থাকতাম। তো আমি ওখান থেকে দেখতাম ও কি করতেছে, ও আমি তার কাছে শুনতাম, আমি বলছি ও এখন কি কথা বলতেছে, এটা রেসপন্স কি হইতে পারে। আমি সবের ভার্চুয়ালি এগুলো কল্পনা করাটা আমি শুরু করি। একটা সময় বিশ্বাস করতাম যে সৃষ্টিকর্তা হইতে ভুলবশত কিছু বানাই ফেলে, ঠিক আছে। সো আমার কাছে হচ্ছে আমি এরকমই একজন পৃথিবীতে ক্রিয়েচার, যেটা আসলে পৃথিবীর দরকার। কারণ আমি কোনো কিছুই কাজে লাগতাম না, কোনো কিছুতে আমার কোনো কাজ নাই। সবাই দেখতাম যে কেউ কোনো না কোনো ভাবে কন্ট্রিবিউট করতেছে, তার পরিবার হোক। কন্ট্রিবিউশন ইজ নট, ছোটবেলা তার কি কন্ট্রিবিউট, লেখাপড়া করে এটাই কন্ট্রিবিউশন, মা বাবার খুশিতে কন্ট্রিবিউট করা। সো আমি ঘরের কাজ করতাম, কিন্তু আমার কাছে মনে হতো যে অ্যাটলিস্ট আমি পরিবার কিংবা সমাজে কারো পুলকিত হওয়ার জায়গায় নেই। সো এটা এক পর্যায়ে মনে হলো যে হইতে পারে। আর আমি আসলে অতিষ্ঠ হয়ে গেছিলাম, আর কত আমার কাছে এক একটা দিন আমি কাউন্ট করতে পারতাম, দিন এত লম্বা হয় কেন, আজকের দিন তো গেছে, কালকের দিন আবার কত লম্বা হবে। কারণ প্রতিদিন আপনি সকালে জানেন যে আজকে কয়টা মাইর খাবেন, কয়জন টিচার মাইর খাবেন, তারপর হচ্ছে বিস্তারিত কখন করবেন, কখন আপনার সকালবেলা কারণ এগুলো নিয়ে শুকাও, করো, খাবার টেবিলে কেউ পাশে বসতেছে না, মা প্রচুর মারতো, আবার একই সাথে বুঝতো যে কষ্ট পাইতেছে, এটাও বুঝতো। যাই হোক, এক সময় মনে হলো যে না, এটা তো মানে আমি মারা গেলে কি আর যায় আসে। সো ওই সময় একবার মনে আছে কি, ছোটবেলায় একদম খুব ছোট, কারণ হঠাৎ করে হইলো যে আবিষ্কার একটা গাছটার নাম জানি না, বলছে এই গাছের বীজ খাইলে মারা যাবে। আমরা ওর গাছ না কি গাছ বলতাম। ও একদিন নিয়ে 2-4টা খাই ফেলছিলাম, খাই দিয়ে কাজের কাজ কিছু হয় নাই, পেট একটু খারাপ করছে, তারপর কি। তো এরকম অনেক রকম ছোটখাটো বাইক, কিন্তু হার্ট লাইনে কোনো কিছু করি না যে ট্রেনের নিচে ঝাঁপ দিব, কিংবা ওইটা করা হয় না। কিন্তু এই কারণে ভয় লাগতো, ব্যথার ভয় ছিল। মানে ব্যথাহীন ভাবে যতগুলো মরার ধান্দা ছিল সবগুলো একটু চিন্তা ভাবনা করছি, কোর্টে একটু অ্যাপ্লাই করছি। যখন আমি পেরুতে গেছিলাম তখন আমি বেশ ভালো টাকা ইনকাম করতাম। একটা সময় গিয়ে আমার ইয়ারলি বেতন প্রায় 1 কোটি টাকার কাছাকাছি। একটা কোম্পানির হেড অফ মার্কেটিং, বড় একটা কোম্পানির,
তো যেটা হয়তো দিনের বেলা আমি এক রাজার রাজা, সবাই অফিসে তো মোটামুটি সবাই ইয়ে করে, রাতের বেলা আমি নিঃসঙ্গ একজন না, রাতের বেলা আমি একদম পুরো একাকী, মনে হচ্ছে পুরোটা একটা হিপোক্রেসি। পুরো বিশাল অ্যাপার্টমেন্টে আমি একলা শুয়ে থাকতাম। তা কি যেন বসন্ত মশাইয়ের পাশে বিশাল বিল্ডিং এর উপরে আমি একলা, ঠিক আছে, এত খারাপ লাগতো। একদিন, 2 দিন, 3 দিন ভয়ঙ্কর মিসিং হইতো না ওই সময়টাতে? মিসিং বলতে মানে লাইক আপনি তো আপনার ওয়াইফ তো এই জীবনটাই চেয়েছিল, আপনার সাবেক স্ত্রী বা সামথিং লাইক দিস, তখন আপনার সবকিছু আছে বাট স্ত্রীটা কাছে নাই, এরকম কোনো কিছু মিসিং হইতো নাকি? আমি একটা কাজ করছিলাম, আমি যেটা করছিলাম, আমার স্ত্রীর একটা ছবি পুরো দেয়াল জুড়ে, এটা বিশাল ছবি, এটাও জানতো? হ্যাঁ জানতো, যে পুরোটা ছবি আমি যে লাগাইছিলাম। তখন ওটা আমরা সেপারেটেড, বাট স্টিল আমি নর্মালি ওর সাথেই কথা বলতাম, ফটোর সাথে। অফিস যাচ্ছি, অফিস আসতেছি। কি বলেন? হ্যাঁ একদম, একটা বিশাল, এটা আমার প্রোফাইলে এখনো আছে, বিশালের ছবির সাথে আমি কথা বলা। এটাও জানতো? সিরিয়াসলি জানতো? হ্যাঁ জানতো। এটা এটা ছিল অনেক বড়, এটা তো আর একদিন 2 দিন রাখি নাই, এটা বছরকে বছর ছিল। মানে ওই ছবির সাথে রেগুলার কথা বলা? রেগুলার কথা বলতাম। তারপর হচ্ছে যখন ঘুমাই পড়তাম তখন দেখছি হ্যাঁ কেউ একজন আছে, বিকজ আমার এতটাই ছিল। পরে এক পর্যায়ে গিয়ে দেখলাম যে এই বাংলাদেশ থেকে কলের পরিমাণ আস্তে আস্তে কমতেছে। আমার স্ত্রী তখন কিন্তু কল দিত, মানে আগের স্ত্রী তখন প্রথম আমি কল দিত, ডেইলি একবার কল দিত। সেপারেট হইলেও মানে আমাদের একটা যে ছিল, আমার জীবনে কোনো ঝগড়া করি নাই, সেপারেশন পর হোক আগে হোক কোনোদিন করি নাই, কারণ আমি এখন বোধহয় রেসপেক্ট করি, ঠিক আছে, বিকজ অফ দ্য কন্ট্রিবিউশন। সো আমি মনে করি জীবনে আপনার একসাথে নাও চলা হইতে পারে, কিন্তু তাই বলে আপনার কন্ট্রিবিউশন তো আর মিথ্যা হয়ে যায় না। না, ডেফিনেটলি না। সো তারপর হচ্ছে যেটা লং হলিডে গুলোতে পুরো সিটি তো আলটিমেটলি খালি হয়ে যেত, বারান্দায় দেখে আমি মানুষ দেখতাম, হাজার হাজার মানুষ। লং হলিডে মানুষ দেখা যেত না, দিনের পর দিন আমি মানুষই দেখতাম না। আরো যেটা সমস্যা হয়েছিল, আমি মনে আছে যে আমি মানুষের সংস্পর্শ ভুলে গেছিলাম। যেমন ধরেন সংস্পর্শ বলতে, কিন্তু আপনি বাসে গেলে আপনার সন্তানের গায়ে হাত বুলাই দেন, ফলে মানুষের টাচ করার যে উষ্ণতা, এটা কিন্তু একটা উষ্ণ ভাব আছে। আমি মনে আছে যে এরকম প্রায় 1 সপ্তাহ গেছে আমি কারো হাত কিংবা কিছু ধরতে পারি না, কারণ বিদেশে তো হ্যান্ডশেক তেমন একটা প্রচলিত না। ওখানে সাধারণত মেনলি হচ্ছে ওরা কিস করে ইয়া করে আর কি, চুমু দিয়ে যে সম্বোধন, ওইটাতে আমি অভ্যস্ত ছিলাম না বলে আমি এটা করতাম না। ফলে আমার দেখা যায় কি হইতো না, মানে কার সাথে স্পর্শ করা হতো না। আমার একটা সময় মনে হয় আমার কাউকে স্পর্শ করা দরকার, স্পর্শ করা দরকার, মানুষ মানে মানুষ টাচ দরকার। হ্যাঁ হ্যাঁ। সো এক পর্যায়ে ওইটাই মনে হয় যে আমি একটা হিপোক্রেট লাইফ লিড করি, যেটা দিনের বেলা সে রাজা, রাতের বেলা সে নিঃস্ব। সো আমার মনে হয় যে আচ্ছা আমি যদি এখন এখান থেকে লাভ দিই কি হবে, হয়তো একটু ব্যথা পাবো, তারপর মা বাবা অবশ্যই কান্না করবে, কারণ মা বাবার এত প্রিয়, তা কিন্তু একসময় ভুলে যাবে, তারা নর্মাল হয়ে যাবে, বাট আমার কষ্টটা তো এখানেই শেষ হবে। সো ওইটা ছিল আমার পয়েন্ট। আমি বলবো না যে এটা ভুল চিন্তা না শুদ্ধ চিন্তা, এটা আসলে আরেকটা ডিসকাশন। লাভ দেই বলতে কি আপনার অ্যাপার্টমেন্টটা অনেক উপর উঁচুতে ছিল? 13 তলায়। 13 তলায় ছিল। ওখান থেকে আমি আর বিদেশে তো আর গ্রিল নাই, বিদেশে হচ্ছে সবই হচ্ছে ওপেন গ্লেস। আমি সাথে নিজের শরীরে হেলাই দিতাম একটুখানি পারফেক্ট। আমি ওইটাই চাইতাম যে ভাগ্য করতে আমার পক্ষে টানে। So you tried? Yes, I tried. Oh my but yes, I never did it. So ওইভাবে আলটিমেটলি ইয়া করা। এবং কি আমি যে কেউ ফলো করতো না, ওখানে মরে পড়ে থাকলেও তো বোধহয় 7 দিনে খবর হবে না। না, আমার উপরতলা যে ছিল একদম উপরতলা 14 তলা, উনি ওই সময় মারা যান। উনি মারা যাওয়ার পর আমার আরো কনফিডেন্ট হলো যে না আমি পারবো। আমি থাকা অবস্থায় আলটিমেটলি মারা যায় বলতে উনি 14 তলা থেকে আমার উপরতলার যিনি ছিলেন এক মহিলা, উনি ওইভাবে, কারণ আমি যে বিল্ডিং থাকতাম এখানে সবাই ছিল এরকম, মেইনলি হচ্ছে সিঙ্গেল পার্সনদের জন্য অ্যাপার্টমেন্ট গুলো। আমার কিন্তু আশির উঠেছে। এটা কিন্তু এরকম ছিল না যে ফ্যামিলি, মানে বিদেশের বিভিন্ন টাইপের ইয়া হয়, এটা ছিল হচ্ছে মেইনলি কাদের জন্য, যারা সিঙ্গেল এক্সিকিউটিভ টাইপের, তাদের জন্য এই বিল্ডিংটা করা। ফলে এখানে ম্যাক্সিমাম মানুষই সিঙ্গেলই ছিল। এবং আপনি পরে ফাইন্ড আউট করতে পারছেন যে শি ওয়াজ দ্যাট কাইন্ড অফ লাইক ইউ? ইয়েস, এটা নরমালি ওখানে এটা কমন। বিদেশে আমি যে পেরুতে নরমালি সুইসাইড জিনিসটা একটু বেশি, এবং ওরা সাথে সমস্যা সমাধান করতে না পারলে ওরা এটা ভাবে। ও মাই গড। যিনি মারা যান উনি ওইরকমই বয়সে ছিল, কাছাকাছি, একাই থাকতেন ওইখানে। একদিন সকালবেলা শুনে লাভতেন, দ্যাটস ইট। পরে এটা আমি পরিচয় ছিল আপনার সঙ্গে, কথাবার্তা হতো না? নরমালি বিদেশে সাধারণত এটা হয় না, একজন তো হয় না। তবে কোন দিক মধ্যে হয়তো লিফটে দেখছি, আমি যাই চিনি না। সো ওইটাই এইভাবেই। সো আমার কাছে এটা মনে হলো যে এটাই তো সমাধান। ওই সময়টাতে এই বিষয়গুলো কি কারোর সাথে শেয়ার করার মতো কেউ ছিল? লাইক আপনার ওয়াইফের কাছে বলতেছেন যে আমি এরকম একটা ফ্রাস্ট্রেশনের মধ্যে ছিল, আমরা হয়তো হাউমাউ করে কান্নাকাটি করে পুরো দুনিয়াকে জানাই দিতাম, ফেসবুকে লাইভ টাইপ করে। ফেসবুকও তো নাই বোধহয় ওরকম। না, ফেসবুক ছিল, আমি ফেসবুকে তো অনেক আগে থেকে, কিন্তু আমি কাউকে বুঝতে দিতেন না। না, কারণটা ছিল
কারণ বাকিদের কাছে আমি তো সাকসেসফুল মানুষ, আমি তাদের সামনে কেমনে প্রকাশ করি যে আমি যে বিধ্বস্ত মানুষ। তেমনি মা বাবার কাছে আমি আমার যেটা একটা সিদ্ধান্ত ছিল, আমি মা বাবার বলবো না যে আমার সাথে সেপারেশন হয়েছে, কারণটা ছিল আমি আসলে অনেকটা মানে যখন বিয়ে করি তখন মা বাবা ততটা মত ছিল না। আচ্ছা, যেহেতু আমি অনেকটা জেদ করে বিয়ে করছি, ফলে দেখা যাচ্ছে আমি তো বলতে পারি না যে মা বাবা তখন তো বলে হ্যাঁ তুই বিয়ে করছিস, তুই তো ধরা খাইছিস, তো ওইখানে তো ইজ্জতের তো একটা ইস্যু আছে, আর আমি চাই না যে মা বাবা কষ্ট পাক। তো এই জন্য আমি আলটিমেটলি এই 4 বছর পরে না 3 বছর পরে আমি মা বাবার জানাই যে আমরা আসলে সেপারেটেড। মা বাবা বলতো তুই এরকম বউ ফেলে গেলি কেন, তুই তো আসলে এরকম অমানুষ, এই সেই প্রচুর বহস হয়। আমি মা বাবার কেমনে বলি, মা বউ তো আমার ছেড়ে চলে গেছে। আপনি একা একা কাঁদতেন? আমি যেটা ছোটবেলাতে শিখেছি সেটা কাঁদতে। আমি সাধারণত যে কোনো কষ্ট আমি কাঁদি, আমি তখনও কাঁদতাম, নিজের সাথে নিজে কথা বলতাম, অবশ্যই কাঁদি। বাট আপনাকে দেখে আমার এতক্ষণ পর্যন্ত মনে হয়নি যে আপনি কাঁদতে পারেন। আমি খুব সহজে হাসতে হাসতে পুরো কষ্টের কথাগুলো বলে যাচ্ছেন। গন্তব্যহীন, একেবারেই গন্তব্যহীন, কোথায় যাচ্ছি কি করছি। তারপর হচ্ছে পেরুয়ে যে ছবিটা লাগাইছিলাম বিশাল আমার স্ত্রী, ওইটা আমার কলিগদের যারা আমার বাসায় আমি দেখা যায় কি মোটামুটি মাঝে মাঝে সপ্তাহে 1 দিন কিংবা 2 সপ্তাহে 1 বার আমার কলিগরা আসতো। ঠিক আছে, বাস্তব যে কারণ আছে, পদবি হোক কিংবা আর্থিক অবস্থা হোক, কলিগরা আসতো, ওরা দেখে ইমপ্রেসড হইতো। তো এরা অনেকেই এটা নিয়ে বলতো যে তোমার ওয়াইফ অনেক লাকি এসে, কারণ তারা জানতো যে আমার সাথে আমার ওয়াইফের সেপারেশন, বাট স্টিল তো ওখানের মধ্যে যে কোনো একজন ছিলেন যে আলটিমেটলি আমাকে সঙ্গ দিতেন, যে আমার সাথে প্রতিদিন আসতেন, হেঁটে যেতেন। ভদ্রমহিলা? এক ভদ্রমহিলা। কি নাম ওনার? ওর নাম জেসিকা। জেসিকা কোন দেশের? ওই পেরুবিয়ানি। ও পেরুবিয়ান, আচ্ছা। সো উনি আলটিমেটলি হাট চলতে, তখন কি আপনি পেরু ল্যাঙ্গুয়েজটা কিছুটা বুঝলেন? না, আমার এই জেসিকা ইংলিশই পাতা। আমি যে কোম্পানি চাকরি সেটা মাল্টিনেশনাল হয়, সবাইকে ইংলিশ পারা বাধ্যতামূলক। আচ্ছা, ওকে। সো দেখা যায় কি আমরা প্রচুর কথা বলতাম, সো সব চাইল্ডহুডের সেই। তো ওই মহিলার ও ভালো লিসেনার ছিল, তো আমার যে লিসেনার দরকার ছিল, ঠিক আছে, আমি তো বলতে পারতাম না। তো একদিন এই ভদ্রমেয়েকে বলি যে আমি তোমার কি করতে চাই, বিয়ে করতে চাই ডিরেক্টলি। এটা ছিল একটা এরকম। আমি বলে চলো নাস্তা করতে যাই, দুজনে আমরা একই জায়গায় চাকরি করি। তো নাস্তা করতে গেছি যে একটা কফি শপে, 9টা কি 10টার দিকে সকাল। তখন আমি সরাসরি বলি যে আমি আসলে এরকম বন্ধুত্বের সম্পর্ক বিলিভ করি না। বন্ধুত্বের সম্পর্ক অলরেডি 1 বছর 1.5 বছর হয়েছে, যেটা আমার তোমার খুব ভালো লাগে, আমি আসলে কি করতে চাই যে একসাথে সম্পর্ক পার্মানেন্ট করতে, বিয়ে তো আর বলা যায় না, পার্মানেন্ট করতে চাই। তো আমি বলছি এটা বাংলাদেশ না, এটা এখানে এভাবে হয় না, এখানে ইউ নিড টু বিল্ড ইট। হ্যাঁ, রিলেশনশিপ বিল্ড। তার আগে কেউ বুঝতো যে আপনি ওকে পছন্দ করেন? বা বিদেশে মানুষ না বোঝার ভান করা বেশি থাকে, তো সব বুঝতো না মনে হয়। আর আমি নিজেও বুঝতাম না যে আমি পছন্দ করি। আমি মনে করি আমি শূন্যতা একটাই পেয়ে বসছে, যেটা যে কোনো কাউকে বোধহয় এটা এরকম হতে পারে। তবে এই আমরা একসাথে অনেক ট্রাভেল করছি, কারণ সেও অনেক অ্যাডভেঞ্চার ছিল, আমি অ্যাডভেঞ্চার ছিলাম। বিল করতে আমি বললাম যে আমার তো সময় নাই, তা তুমি যে পছন্দ না হয় তুমি আমাকে ক্যান্সেল করতে পারো, পরে তবে আমি বন্ধুত্ব সম্পর্ক রাখার পক্ষপাতী না, কারণ কাছে থেকে আরো বরঞ্চ কষ্ট পারো, তার চেয়ে বরং দূরে সেরে গেলে ভালো। তবে যেটা ব্ল্যাকমেল আছে, আমি ব্ল্যাকমেলিং বলে যাই বলে, এটাই হচ্ছে রিয়ালিটি। আর সে বলে যে আমার তো 3 মাসে বেশি কারো ভালো লাগে না। ভালো লাগলে সমস্যা, 3 মাসে সম্পর্ক বিল করি। ওকে ফাইন, ও প্রপোজ করছে 3 মাস। তো 3 মাসের সম্পর্ক, আমি 3 মাসের ইয়াতেই আলটিমেটলি সম্পর্ক করলাম, অ্যাকসেপ্ট করি। ওকে, ঠিক আছে। অ্যাকসেপ্ট করার পর এই ছবিটার প্রতি তখন তার খুব হয় নাই, আস্তে আস্তে আরো বলে যে ছবিটা তার সরাই ফেলা দরকার। পরে ছবিটা খুলে আমি আলটিমেটলি প্রশান্ত মহাসাগরে মাঝে গিয়ে ফেলে দিয়েছেন। ভাষায় দিচ্ছি বলবো, কারণ হচ্ছে বাট স্টিল আমার কাছে এটা মিনিংফুল। ঠিক আছে, মিনিংফুল বলতে কি ওয়াট সেন্স? তখন কি ডিভোর্স হয়েছে? না, তখন ডিভোর্স হয়নি। ডিভোর্স হয়েছে আমার হচ্ছে 2015 নাকি 16-তে। তখন আপনি কি ওকে বিয়ে করেছেন? না, তাও না, বিয়ে করি না আমি। আমার ওয়াইফকে বিয়ে করছি অনেক পরের ওয়াইফকে। আচ্ছা। সো এরপর আমরা সম্পর্ক কন্টিনিউ করি, বা অ্যাটলিস্ট একজন বন্ধু পাওয়া গেছে যার সাথে কথা শেয়ার করা যায়, কিছুটা শূন্যতা পূরণ করে। তবে যদিও আমার স্ত্রী বলেন সেটা হচ্ছে তোমার একাকিত্ব পুরোটাই নিজস্ব, এইটাতে বোধহয় কেউ বাক নিতে পারে না। সো আমি হাজার ট্রাই করেও কিন্তু ওই একাকিত্বটা বোধহয় করতে। এটার একটা কারণ বোধহয় যেটা বলে সেটা হচ্ছে তোমার ফিলোসফি ডিফারেন্ট। সো ওই জায়গায় বোধহয় তুমি পুরোটা একলাই থাকবা, এখানে আসলে কি নাই। ও কি আপনাকে মানে বুঝে শুনে এই কথাটা বলেছে? হ্যাঁ, কারণ সে বছরকে বছর আমার সাথে মিশেন। যেমন ধরুন আমি আমার সব কথা বলি, সে শুনে, বাট সে কোনো ওপিনিয়ন দেয় না, কারণ এটা আমি আসলেই বুঝি না। ও কালচারটা তো বোঝে না আলটিমেটলি, বাংলাদেশের কালচার, ওই কালচারটাও সে বুঝে না, কিছুই বোঝেন না। কেমনে যেন একসাথে থাকা হয়ে গেছে। কত বছর হলো আপনার একসাথে থাকছেন? ওর পর আসলে আমি
18তে আমি বলি যেটা আমি বাংলাদেশে যাব। ওর বিয়ের জন্য অনেক ইয়ে ছিল, তাগাদা ছিল। আমি আমার আবার কম ছিল, যে কোনো কারণে হোক আমি দেশে আসি, সেও আসে, মাত্র 6 দিনের জন্য আসে বিয়ের জন্য। তারপর বাসায় আলটিমেটলি, বাসায় না, আমি আড়ম্বর করে বিয়ে করি, ঠিক আছে, 2018 সালে। সে বাংলাদেশি বউ হিসেবে সবকিছু যা নিয়ম কানুন আছে সব মেনেতে নেই, আচ্ছা, বিয়ে করে যায়। তো ওর ফ্যামিলি থেকে কোনো ধরনের কোনো সেট ছিল না? গিয়েছিলেন ওর ফ্যামিলিতে আপনি? ছিল, অবশ্যই ছিল। কারণ হচ্ছে একটা ওয়েস্টার্ন ফ্যামিলি হঠাৎ করে কোন একটা অপরিচিত দেশ বাংলাদেশে। ও কি জন্ম পেরুতেই নাকি অন্য কোনো? না, ও অরিজিনাল পেরুতে, তবে ওর রুট বোধহয় জার্মানির এরকম, মানে ওর প্যারেন্টস এর একটা পক্ষ বোধহয় জার্মানি আর একটা বোধহয় পেরুতে। মেইনলি হচ্ছে এরকম মিক্স পারসন। তার ফ্যামিলিতে আসলেই আছে ওই রিলিজিয়াস ব্যাপার আছে। হ্যাঁ, রিলিজিয়াস হচ্ছে। তার আন্টি হচ্ছে সিস্টার বলে না, ক্যাথলিক সিস্টার, চার্চের। সো খুব পাওয়ারফুল একজন ছিল। সো উনি সরাসরি জিজ্ঞেস করছেন যে হোয়াটস ইউর রিলিজিয়ন? হোয়াটস ইউর রিলিজিয়ন, ডু ইউ বিলিভ ইন ক্রাইস্ট অর সামথিং? তাই বলছি না, আমি বিশ্বাস, যেটা আমি আসলে এটা না, আই হ্যাভ ডিফারেন্ট রিলিজিয়ন। হ্যাঁ, আমি বলছি, তখন বলে যে আলটিমেটলি উনি বলছে তুমি তো আলটিমেটলি এই হিসাবে তুমি তো নরকে যাবা। তখন আমি বললাম যে আমি জানি না, আমি যতটুকু জানি আমি নিয়ম মানি, আমি যে নিয়মগুলো মানি এটা সব ধর্মের জন্য মোটামুটি সমান। তারপর যদি যেহেতু আমার জন্মের প্রবলেমের জন্য এটা হয়, তাহলে আসলে আমি তো আমার হাতে নাই, আমি এভাবে বলছি। বাট আমরা কেউ নিজের রিলিজন ত্যাগ করি নাই, আমিও ত্যাগ করি নাই, সেও ত্যাগ করে নাই। সে খ্রিস্টান, আপনি হিন্দু? আমি হিন্দু, এবং আমরা কেউ যার পাসপোর্টে রেসপেক্ট করছে। আমিও পেরুভিয়ান পাসপোর্ট নিতে যাই না, সেও বাংলাদেশের পাসপোর্ট আনতে যায় না। সো উই মেইনটেইন দ্য সেম লাইফস্টাইল, বাট ইন একটা ছাদের নিচে। সো বিয়ে করলেন আপনারা? বিয়ে করলাম। বিয়ের পর হয়তো সংসার। আমি পেরুতে চাকরি করার মাঝে আমি মোটামুটি যখন সবচেয়ে বোধহয় আমার ক্যারিয়ারের এই যাবতে সবচেয়ে যখন টপে পৌঁছাই, তখন আমি আলটিমেটলি এই কর্পোরেট কালচার আর হচ্ছে এই যে শহরের লাইফের প্রতি আমার বীতশ্রদ্ধা আসা শুরু হলো। কর্পোরেট কালচারের মেন সমস্যা হচ্ছে আমি যেটা শিখছি সেটা হচ্ছে লিগ্যালের মধ্যে থেকে আনইথিক্যাল প্র্যাকটিস করা। মানে এটা লিগ্যাল স্ট্রাকচারের মধ্যে আছে, অর্থাৎ আইনিভাবে শুদ্ধ, বাট এটা অনৈতিক। আমি দেখলাম যে এটা আমি হয়তো আমার মতো করে বুঝবো, কিন্তু দর্শকদের বোঝার জন্য আপনি একটু সহজ করে বলতে পারেন কিনা? আমি বলি, সেটা হচ্ছে আমি একটা পর্যায়ে গিয়ে বুঝলাম যেটা, সেটা হচ্ছে আমি নিয়ম নীতি মেনেই কিভাবে একটা মানুষের মিথ্যা ধারণা তৈরি করে কিভাবে বেশি টাকা বানানো যায়, সেটা বোধহয় আমি অনেক বেশি রপ্ত করি হচ্ছে আমার কর্পোরেট নিয়ম নীতি মেনেই কিভাবে সরকারকে ট্যাক্স ফাঁকি দিব। সহজ করে যদি বলি, নিয়ম নীতি মেনেই যেটা আসলে এটা অন্যায়, সেটাকে একটা মোড়ক দিয়ে হোক, আইনের ফাঁক ফোকর গলিয়ে হোক, আইনের ফাঁক ফোকর দিয়ে কিভাবে একটা করা যায় এবং নিজেদের সুবিধা মতো একটা জায়ান্ট ফিগার করা যায় অর্থের। হ্যাঁ, সো ওইটা যখন আমি দেখলাম যেটা আমি এটা খুব ইজিলি, মানে আমার স্কিল সেট বোধ এটা ছিল, ফলে দেখা যাচ্ছে আমি খুব সহজে বোধ প্রতিষ্ঠানের প্রতি লাভজনক কিছু করতে পারি। ফলে দেখা যাচ্ছে প্রতিষ্ঠান আমার প্রচুর সম্পদ হলেও পরে গিয়ে দেখলাম যে আমি আলটিমেটলি যেটা করতেছি এটা হিপোক্রেসি। সো আমি ডিসাইড করলাম যে আমি কর্পোরেট লাইফ লিড করব এবং আমি কোনো একটা কায়িক শ্রমের জীবন বাছাই নিব। তখন আপনার স্যালারি কত, আর্নিং কত পার ইয়ার? তখন ওই কোটির কাছাকাছি। আপনি মান্থলি কত পেতেন বাংলাদেশি টাকায়? বাংলাদেশ ওখানে তো আসলে ট্যাক্সের বেশি আসে। আমার ওখানে ট্যাক্স ছিল 45%। মানে ট্যাক্স ছাড়া আপনি কত পেতেন? আমি বোধহয় 6 থেকে 7 লাখ টাকা। 6 থেকে 7 লাখ টাকা কত সালের দিকে? এটা ছিল 2016 সালের দিকে। হিউজ অ্যামাউন্ট। হ্যাঁ, এছাড়া তো এক্সট্রা অনেক ফ্যাসিলিটি আছেই। হ্যাঁ, আমার হচ্ছে আমি শুধুমাত্র ওই প্লেন ফেয়ারই পাইতাম হচ্ছে 10 লাখ টাকার মতো প্রতি বছর। সীমিত। আমি তো গরিব ঘরের মানুষ হিসেবে, ফলে দেখা যায় কি এই খরচ কি করতো এটা এখন শিখি নাই, তখনও শিখি নাই। ঠিক আছে, প্রচুর টাকা থেকে যেত। ওই সময় ঠিক করলাম যে আমি এই কর্পোরেট লাইফ ত্যাগ করে আমি কায়িক শ্রম করবো। তখন আমি করলাম কি, ওই আমার একটা আবার আবাসিক হোটেল ছিল, অর্থাৎ এটা হচ্ছে আমার ব্যবসা অ্যাপার্ট ফ্রম দা। সো এটা মূলত হচ্ছে যারা ট্যুরিস্ট ছিল তারা এসে থাকতেন ওখানে পেরুতে। সো আমি যেহেতু ঠিক করছি কর্পোরেট লাইফ ছেড়ে দিব, ফলে আমি ঠিক করছি আমি শহরের লাইফ ছেড়ে দিব। কারণ আমার কাছে শহরের লাইফটা মনে হচ্ছে কি আমরা একটা সিস্টেমের মধ্যে পড়ে গেছি, আমরা সবাই দৌড়াচ্ছি। তখন কি আপনি বিবাহিত জীবনে? আমি তখনও বিবাহিত জীবন। আমার স্ত্রীর সাথে কথা বললাম, তার কথা তুমি পারলে আমিও পারবো। সে যদি চাকরি করে, সেও একটা মোবাইল অপারেটর বড় ভালো পদে চাকরি করে, বাট স্টিল সে বলছে সে পারবে। হোটেলটাও বিক্রি করে দিলাম। বিক্রি করার পরে আমি ওই হোটেলে আলটিমেট সিকিউরিটি গার্ডের চাকরি নিই, যেহেতু আমার
টার্গেটই ছিল হচ্ছে কি কায়িক শ্রম। কি বলেন, মানুষ পাগল বলবে তো আপনাকে। সো সিকিউরিটি গার্ড মানে আপনি কায়িক শ্রম করে জীবন যাপন করবেন? হ্যাঁ, দ্যাটস মাই অবজেক্টিভ। সো দাঁড়ান, আমি সরি, আমি একটু পজ দিচ্ছি এই কারণে যে গল্পটা অনেক ইউটোপিয়া মনে করবে। আমি এই রিয়েলাইজেশনটা আপনার মধ্যে আসছে মানে ডেফিনেটলি এটার অ্যান্সার আপনার কাছে ছিল। হ্যাঁ ছিল। এতদিন ধরে এত কিছু স্টর্মিং হচ্ছে, সুইসাইড করতে যাচ্ছি, ফ্রাস্ট্রেটেড, কোম্পানি নাই, বিয়ে করেছেন, সবকিছুর পরে লাইফটাতে একটা অন্যদিকে যাওয়ার কথা। তার মানে আপনার ভিতর থেকে আপনি একটা সিগন্যাল পেয়েছেন, যেটাই পান না কেন আপনার ব্রেন আপনাকে বলেছে যে এটাতে আপনি হ্যাপি হবেন, এটাতে গেলে আপনার জন্য ঠিক আছে, এবং সেটা নিশ্চয়ই একটা লজিকও ছিল। আর সত্যিটা বলি, সত্যিটা ছিল যেটা আমি আসলে টোটাল জিনিসের চেঞ্জ হচ্ছে অনেক স্লো। ইট ওয়াজ নট ওয়ান, মানে আমি জানি না মানুষ কেন এটা বলে, আমরা তো একটা জিনিস আপনাকে স্পার্ক করে, কিন্তু আমি যেটা মনে আমার চেঞ্জটা ছিল অনেক স্লো প্ল্যান। আর আমি যে আসলে পাহাড় পর্বতে যাবো এটা আমার প্ল্যানটা হচ্ছে অনেক আগে থেকে। যেদিন আমি পাহাড়ে ফার্স্ট টাইম যাই তো আমি ঠিক আছে আমি একদিন পাহাড়ে চলে যাবো, এটা যে আমার সৎ ত্যাগ করতে হবে, এটা আমি চাকরি ছাড়তে হবে। সো ইট ওয়াজ না। আর কায়িক শ্রমের ব্যাপারটা ছিল হচ্ছে আমি আসলে খুবই ক্লান্ত হয়ে গেছিলাম এই যে কর্পোরেটের হিপোক্রেসি দেখে। ওই সময় একটা অলরেডি আমি সোশ্যালভাবে একটা খুব ভালো স্টেজে গেছি, আমি এটা ত্যাগ করতে পারি কিনা ওটা আমি দেখতে চাইছিলাম। এটা কি আপনার কোন ধরনের কোন রিলিজিয়াস বিলিফ থেকে না, বা আপনার ধরেন এরকম হলো যে আপনার বেবি হচ্ছিল না বা বেবি ট্রাই করছেন না, ওই জায়গা থেকে একটা ফ্রাস্ট্রেশন বা মানে কোন ধরনের এই জাতীয় কোনো বিষয়? না, এটা যেটা মেন একটা ব্যাপার বলি সেটা রিলিজিয়াস ভ্যালু না। আমি শুধু চাইছিলাম হচ্ছে এই জীবনে একজন ত্যাগী মানুষ হব, যে আমি ছোটবেলায় যেটা চাইছি এটা পাই নাই। তো যখন আমি পাওয়া শুরু করছি তখন আমার অভিমান জন্ম নিচ্ছে, আমার কাছে এটা আর আমার দরকার নেই, যা পাইছি আমি এটার বুক। আমি এখন পর্যন্ত তাই করি। আমি এখন তো বাসায় গেলাম, আমি বলছি বড় মাছটা কিন্তু বড় খাবারটা আমার দেওয়ার দরকার নাই, এটা যা এখন দরকার তাকে দেওয়া দরকার, তাকে দাও। যখন আমার আগ্রহ ছিল তখন যেটা পাই নাই সেজন্য আমি এখন অভিমান থেকে হোক আর যে কোনো কারণ হোক, আমি এটা আপনি কমপ্লেক্সিটি বলা যায় না, এটাই রিয়ালিটি। একটা পর্যায়ে গেলাম তখন আমার কাছে হচ্ছে আমিও বোধহয় সবার মতো ফাঁদে পা দিয়েছি। আচ্ছা আমি সব ত্যাগ করতে পারবো, আমার ওই ক্যাপাসিটি আছে। সো বিশেষ করে তখন অলরেডি বিদ্যান্ত হয়ে গেছে, বিদ্যান্ত যেহেতু হয়েছে আমাকে এখন নিজেকে জয় করার একটা কি আছে। ওকে ফাইন, তাহলে বিদ্যানন্দ হয়ে গেছে, হয়ে যাওয়ার পরের গল্প এটা। হ্যাঁ হ্যাঁ, আপনি তাহলে একটু রিওয়াইন্ড করে পিছনে যান, আচ্ছা তাহলে আমাদের জন্য রিলেট করতে অনেক সহজ হবে বিষয়টা। এরপর হচ্ছে বিদ্যান্ত শুরু হয়েছে মূলত পেরুতে যাওয়ার 1 বছর পরে, বড় 1 বছর। তখন অলরেডি আমার ওই সুইসাইড করার প্যাটার্ন এই জিনিসগুলো দেখা যাচ্ছে। তখন আমার কাছে মনে হচ্ছে মরার আগে আমি ওই অ্যাটলিস্ট আমার টাকা পয়সার একটা কি করি। খুব বেশি টাকা পয়সা ছিল তা না, কিন্তু যা ছিল তা তো কিন্তু তখন একটা ভালো টাকা। সো করি ওইটার একটা ব্যবস্থা করে যাই। পাই নাই, চ্যানেল পাই যেখানে আমি টাকাটা দিতে পারি। এখন ছোটবেলাতে অনেকের ইচ্ছা ছিল আমি এন করবো ত্যান করবো, অনেক স্বপ্ন দেখে। তো আমারও যে আচ্ছা আমি করে দেখি। তো আমার ইচ্ছাটা ছিল হচ্ছে গ্রামের মধ্যে অনেকে করে না, ছোটখাটো স্কুল করে দেয় নিজের নামে, চ্যারিটি করলাম। হ্যাঁ হ্যাঁ, ওইটা অনেকটা হচ্ছে একটা নিজের গুরুত্ব এস্টাবলিশ করার মতো। ইটস নট অ্যাবাউট আসলে মন থেকে চ্যারিটি আসতেছে বলে এরকম না। সো এরকম একটা জিনিস আসলে করতে চাইছিলাম। সো আমি আমার বড় বোনকে অনুরোধ করি এবং সে আলটিমেটলি মূলত এটার উদ্যোগটা নেয়। আমি আলটিমেটলি চিন্তা ভাবনা আমার অর্থ হয়তো আমার ছিল, কিন্তু শ্রমটা মেনলি দিদি দেন। এক পর্যায়ে গিয়ে দেখলাম যেটা চ্যারিটিতেও কিন্তু কি আসে, লোভ আসে। লোভটা হয়তো আর্থিক না, বাট একদিন বিখ্যাত হইতে হবে, হাজার মানুষ আমার জানতে হবে আমি যেটা করতেছি, এটা তো আরেকজন না জানলে তাহলে এরকম চলে আসলো। সো এক পর্যায়ে হচ্ছে আমার চেয়ে বোধহয় আমার টিমের এই বোধহয় বেশি ফোকাস পাচ্ছে, ও তো এত ফোকাস পাওয়ার দরকার ছিল, আমার না বেশি পাওয়ার কথা, আমি এটা তো আমার আইডিয়া ছিল। এই সে আস্তে আস্তে ঠিক করলাম যে না, আমি আবারও একই বৃত্তেই ঢুকতেছি, কারণ আমাদের ব্রেন সবাইরই একই রকম বিল করা হয়েছে স্কুল থেকে, ইউনিট টু বি দ্য টপ। তখন আমি বললাম আজকের এপিসোডটাতে অনেক কিছু শেখার আছে, আপনারা একটু পজ দিয়ে সেন্টেন্সগুলো নিয়ে আমি অনেক কিছু আসতেছে লার্নিং। আমি কাজ করতে পারতেছি, আমি ডেফিনেটলি আমার চেয়ে অনেক ভালো কাজ করতেছেন আপনারা, বাট এপিসোডটা আপনারা পজ দিয়ে দেখেন। উনি মাঝখানে যে ভ্যালুয়েবল কথাগুলো বলতেছে, এই যে স্কুলের কথা বলছে, আমাদের ব্রেনটাকে আসলে ফাংশন করা ফেলা হয়েছে, যেখানেই যান না কেন এখানে নিড টু বি টপড, এবং সামহাও আমরা নিজেকে জাহির করতে চাই, নিজেকে এক্সপ্রেস করতে ইন এ ডিফারেন্ট ওয়ে, শুধু অর্থ দিয়ে না, সম্মান দিয়ে হোক বা যে কোনো জায়গাতেই হোক। এগুলো থেকে বের হওয়া খুব কঠিন। টপ হইতে হবে, দিয়ে হইতে হবে। তারপর আরেকটা যে জিনিসটা আরো বেশি হইলো সেটা হচ্ছে মানুষ অ্যাপ্রিসিয়েট করছে, হ্যাঁ কিছু তো ভালো কাজ করতেছেন, কিছু তো আপনি ভালো, অনেক মন। কিন্তু আমি জানি তো আমি তো খুব সাধারণ মানুষ, আমি আসলে একটা প্রসেসের মধ্যে যাচ্ছি, বাট আমি খুবই সাধারণ। আমি এটা অনেকে আমাকে বলে আমি নাকি অমাইক, ইটস নট অমাইক। আমি উপরে ভগবান আছে তার শপথ নিয়ে বলছি, আমার লোভ খুব সবই ছিল। প্রথম বছর যখন টাকা দেখছিলাম না, আমার মন মনে টাই না কেউ ছিঁড়ে ফেলতেছে, টাকাটা না দিলেও হয় না, টাকা না দিয়ে করা যায় না।
এখনো মনে আছে, যেটা হচ্ছে সাংবাদিক আসলে উনি আমার নাম কয়বার উচ্চারণ করছে, এটাও খেয়াল ছিল? এটাও মতো মানে মাথায় কাজ করতো না তা না, যে আমার ভলান্টিয়ার যখন বলছে সে আমার কথা বলছিল, কারণ আমি তো তখন আমি বিদেশে, দেখলাম যে মিষ্টি সঙ্গ ভালো লাগে, যেটা আমরা তেলবাজি বলি, এটাও ভালো লাগতেছিল। এক পর্যায়ে দেখলাম যে আমি আবারও একই বৃত্তে ঢুকতেছে, তখন ঠিক হলো যে আচ্ছা ঠিক আছে, আমাকে সব ত্যাগ করতে হবে, আমি এটা পারি কিনা। সো তখন আরেকটা জিনিস মনে হলো যে আমি আসলে একটা চ্যারিটি করতে চাই, সেটা শুধু সাদা মানুষের জন্য না, অন্য চ্যারিটিদের জন্য। বিদ্যানন্দ নামটা কি প্রথমেই ছিল? না, বিদ্যানন্দ নামটাই ছিল, আমাদের নাম আরো কি কি যেন ছিল, দীপ্তরি, এইরকম আমরা কিছু নাম প্রপোজ করছিলাম। বিদ্যানন্দ নামটা ছিল হচ্ছে আমার পরিচিত এক এশিয়াটিক এর এক ডিরেক্টর ছিলেন মিরাজ ভাই, উনার সাথে আমার খাতে ছিলাম। ওনার বললাম যে আমি একটা সংগঠন করতে চাই, আপনি নাম, বিদ্যানন্দ অলরেডি এস্টাবলিশ হয়ে গেছে, তার 2-3 মাস পরে ওনার সাথে ডিসকাস, আমরা কিন্তু অলরেডি এমনি দীপ্তরি নাম না কি নাম দিয়ে আমরা চালাচ্ছিলাম এরকম একটা নাম। তো উনি বলে যে কি কাজ করবো, আমি লেখাপড়া করাতে চাই, কারণ তোমার প্ল্যানই ছিল হচ্ছে লেখাপড়া করাবো, বাচ্চাদের লেখাপড়া। হ্যাঁ, তো তফাৎটা কি আমি আমার স্কুল ভালো লাগে না, লেখাপড়া করতে ভালো লাগে না, আমি একটা স্কুল করতে চাই যেখানের মধ্যে আমরা একটু মজা টজা করে লেখাপড়া করবো, তখন আনন্দ বিদ্যা, আনন্দ দিয়ে বিদ্যা। তো উনি এরকম আনন্দের বিদ্যা আর বিদ্যানন্দ এই দুইটা শব্দ প্রপোজ করছিল। পরে নামটা শুনে আমি বিদ্যানন্দটা সাথে আমি অ্যাকসেপ্ট করি না, আমি বলি যে নামটা আমার কাছে কিছুটা বোধহয় একটু রিলিজিয়াস, আমি আসলে বিবেকানন্দ আর বিদ্যানন্দ কাছাকাছি, তা আমি জানি যে এটা একদিন এটা হবে। তা আমি ওনাকে বলছি, উনি বলে যে না এই সিওর, মানে উনি বলছে এটা আমার সংকীর্ণতা যে আমি এটা এইভাবে চিন্তা করতেছি, যে এটা নর্মালি, এটা উনি বোধহয় একটা ক্লোজ গ্রুপ ওপিনিয়ন না, এবং তারা বিদ্যানন্দ নামটা সবাই পছন্দ করে। আমি যেটা মনে করি উনি হয়তো অবজেক্টিভে বলার পর নামটা বলছে, আর আমি চিন্তা করছিলাম না নামটা শুধু উচ্চারণ করলে এটা হয়, কিন্তু বলছে না, উনি বলছে দেখেন আপনি যদি এখন তুমি যদি এখন নামটা চেঞ্জ করো তাহলে তুমি আমার পেশাদার স্কিলটাকে রেসপেক্ট করো নাই, এবং হি টেক ইট ভেরি সিরিয়াসলি। হ্যাঁ, তখন আমি আচ্ছা ঠিক আছে পরে চেঞ্জ করে দিব আর কি, যেহেতু করছি আমি কি করছি, লোগো ডিজাইন, নাম ডিজাইন, ইনিশিয়াল ব্র্যান্ড গাইডলাইন সবকিছু উনি বিনামূল্যে করে দেন, এশিয়াটিকের ভাইজান এই ভদ্রলোক। এখন আমি একজন মাঝে মাঝে এখন মতো বলি যে আপনার নামটা কেন নিলাম, সেই নামটা আসছে কিন্তু বিদ্যানন্দ এস্টাবলিশ হওয়ার পরে এক ভদ্রলোক, এবং এইটা নিয়ে আমরা মাঝখানে আবার একবার ভোটাভুটি করছিলাম নামটা চেঞ্জের জন্য। আচ্ছা, সেই গল্প বাংলাদেশের অনেক মানুষ জানে, এবং এই বিদ্যানন্দ নামটা নিয়েও আপনার অনেক ধরনের হাসল পোহাইতে হয়েছে, এবং লাস্টলি অনেক গল্প আছে, সেগুলো তো আমরা পরে যেতে চাই, আমরা বরং স্টোরি লাইনে থাকি একটু। তো আপনি যেখানে ছিলেন যে বিদ্যানন্দ তখন মোটামুটি এস্টাবলিশড, প্লাস হচ্ছে আপনিও ভালো ইনকাম করছেন, কিন্তু একটা সেলফ রিয়েলাইজেশনের জায়গা থেকে মনে হচ্ছে যে আপনি একটা ট্র্যাপের মধ্যে আছেন, যে আত্মসম্মান বা সম্মানের প্রতি মোহ, এই জায়গাগুলো থেকে মানে আমাদের যে টিউন করা ব্রেন সেখান থেকে বেরোতে পারছেন না। তখন হচ্ছে পারবো, খুব সহজ, এটা কোনো ব্যাপার না, কালকে চাকরি চাই দিব, সমস্যা কি। ছাড়তে গেলাম তখন দেখে যে এটা তো সহজ না, মা তো কোনো তো বিশ্বাস করতে পারে না তুই এত ভালো চাকরি ছাড়বি। আমি বিদ্যানন্দ যখন নক দিই, আমি বিদ্যানন্দ যেটা করতে চাই, বিদ্যানন্দ যে না দাদা আমার না, আপনি আরো বেশি এই চাকরি থাকলে আরো বেশি টাকা দিতে পারবেন। আমার কিন্তু পুরো টিমটা আমি এস্টাবলিশ হয়েছি রিমোটলি, আমি তখন পেরুতে থাকতাম, তখন এখানে একটা টিম বিল্ড করি আমার পরিচিত বৃত্তের মধ্যে 1-2 করে, পরে ওরা আরো লোক আনে। রেজিস্ট্রেশন পেলো কত সালে? এটা বলছে 2015-তে। 2015-তে। আর আপনি যে গল্পটা বলছেন ওটা কত সালে? এটা হচ্ছে 2014-15 ওই সময়টার গল্প। আচ্ছা, বাচ্চাদের শুধু পড়ানোর কাজ করেন ওই সময়টাতে? ওই সময় খাবার সব না, বাচ্চাদের পড়ানোর কাজ, শুধু পড়ানোর কাজ। আচ্ছা, এবং কাইক্সের ব্যাপারটা আসলে হচ্ছে আমি অনেক চিন্তা করছিলাম কোন চাকরি করলে আমার আয়ের কোনো অংশই কি না মানে একদম ফুললি কোশ্চেনলেস হবে। তো আমি অনেক খুঁজছি, আমি পাই নাই তেমন একটা, যদি আমার এখনো পর্যন্ত এক কনসালটেন্সি কোম্পানি আছে, বাট আমি যদি এটা প্র্যাকটিস খুব কম করি, বাট আমার কাছে মনে হচ্ছে, আমার কাছে পুরো জিনিসটা মনে হচ্ছে যেটাতে যত ট্রিক্স সেটাতে তত ইনকাম। ট্রিক্স মানে হচ্ছে কোনো না কোনোভাবে কাউকে না বুঝাইয়া বুঝানো, ঠিক আছে। তো আমি যে হোটেলটা বিক্রি করি ওই হোটেলের সিকিউরিটি গার্ড হয়েছে, অর্থাৎ গতকাল পর্যন্ত আমি এটা কি ছিলাম, মালিক ছিলাম। আমি যার কাছে বেচছিলাম তাকে বলছিলাম যে আমার পরবর্তী ডেস্টিনেশন না পাওয়া পর্যন্ত আমি কি করতে চাই এখানে রাতের বেলা, দিনের বেলা রাতের বেলা আমি কি করতে চাই। আমি রাতের বেলা সিকিউরিটি গার্ড নিয়েছিলাম, কারণ রাতের বেলা আমি কাজ করতে পারতাম। দাঁড়ান, আপনি ওই হোটেলটা আপনি নিজে কিনেছিলেন? এটা কিনে না, ওখানে তো আসলে রেন্টেড জায়গা, আপনি হোটেলে কনভার্ট করছেন, আমি জাস্ট হচ্ছে ব্র্যান্ড বিল করছিলেন। আচ্ছা, সো ব্র্যান্ড বিল করে আপনি এটা আবার সেল করে দেন? হ্যাঁ, সেল করে দিয়ে ওটারই আপনি সিকিউরিটি গার্ড হন। তো এই অর্থটা আপনি কি করেন, মানে এটা কি বিদ্যানন্দে নিয়ে আসেন নাকি না? এই তথ্যটার মূলত হচ্ছে আমি এই পাহাড়ে জমি কিনি। আচ্ছা, কারণ আমি ওখানে একটা কি করতে চাই, আমার নিজস্ব রাজ্য তৈরি করতে চাই। আচ্ছা। সো ওইটাও বেশি অর্থ ছিল না, কারণ যেহেতু
প্রপার্টি আমার না, আমি শুধু ব্র্যান্ডেড টাকা আর হচ্ছে আমার ফার্নিচার তো যা ওকে ফাইন। সো আপনি পেরুতেই প্রপার্টি কেনেন, ওরা কি সাপোর্ট করে লাইক অন্য দেশের সিটিজেনরা করতে পারবে? 100%। ওখানে সিটিজেনশিপ পাওয়া কেমন ইজি? এখানে সিটিজেন পাওয়া যায়। আচ্ছা আচ্ছা, জঙ্গলে তো মানুষজন নাই, যে কারণে ঠিক আছে থাকো এখানে, কোনো সমস্যা নাই। তারপর আমি এটাতে বেশি দিন ছিলাম না, ও 3 মাস আমার চাকরি নোট করে দেয়। আর প্রভিশন পিরিয়ড ছিল 3 মাস, তো 3 মাস ওর রেসপেক্ট করে তারপর বলে যে কি দেন ইট লিটল মোর স্মার্টার অর সামথিং, দিস জব ইজ নট ফর ইউ। তো 3 মাসই ছিলাম। 3 মাস পরে আমি আরো কঠিন লাইফ চুজ করি। ওইটা ইজ অল অ্যাবাউট বাই চয়েস। এটা না যে আমার ফাইন্যান্সিয়াল অবস্থা খারাপ ছিল, দ্যাট ইজ নাথিং। আমি চাচ্ছিলাম যে আমি পারি কিনা, আমার স্ট্যাটাস আমি স্যাক্রিফাইস করতে পারি কিনা। আমি আর আমার স্ত্রী আর কি একটা জায়গা ভাড়া নিই, খুবই এক রুমের একটা জায়গা, যেটা বাথরুমও অ্যাটাচ না, আপনার বাথরুম করতে দূরে গিয়ে। সো এরকম একটা ছোট বাসায় আমরা কনভার্ট হই, এবং একটা রুমে খুবই অল্প টাকায় আমরা আলটিমেটলি ওখানে 2 বছর ছিলাম। কেন চুজ করলেন এটা? আমি পারি কিনা। আচ্ছা, কিন্তু এগুলো করতেছিলেন কেন? মানে লাইক থাকে না, একটা মিশন তো আছে। এটা যে বলা হয় কেন করি, সেটা আমার শিক্ষার অংশ হিসেবে করছি, এবং আমি এখনো এরকম অনেক কিছুই করি, শিক্ষার অংশ এখনো করি। আপনি আজকে কিন্তু আপনার ওয়াইফ এত বড় স্যাক্রিফাইস কেন করবে? সে বলে আমি এত কিছু বুঝি না, শুধু বুঝে তুমি একটা বুঝে শুনে করতেছ। বাট আমার ইচ্ছে করার একটা কারণ ছিল হচ্ছে আমরা বোধহয় যথেষ্ট পরিমাণ ফানি টাইপের কাপল, যা করি এর মধ্যে দিয়ে হাসি ঠাট্টা করতে পারি, ঠিক আছে। সো আমরা একটা ব্যাপার হচ্ছে আপনার পকেটে যখন টাকা থাকে না, তখন না খাই থাকলেও কিন্তু তত কষ্ট লাগে না, কারণ টাকা তো পকেটে আছে। বিয়ে করার পরে তো বাচ্চা কাচ্চার প্ল্যান থাকে না, আমরা বিয়ের আগেই সিদ্ধান্ত নিই যে আমরা সন্তান নিব না। কারণ হচ্ছে আমি চাই যেটা পুরো লাইফটাই আমি এই পাগলামি লাইফে লিড করব। আর কথা হচ্ছে ইট উইল বি রিয়েলি স্ট্রেসফুল যদি আমরা বাচ্চা নেই, তখন হয়তো আমার টোটাল ইয়েটাই চেঞ্জ হয়ে যেতে পারে। যে না, আমরা প্রথম থেকে সিদ্ধান্ত, এবং আমরা এটা কোনোদিনই একবারের জন্য রিভিউ করি নাই। এটাও বিয়ের আগে কি আপনাদের? হ্যাঁ, এটা আমার বিয়ের আগে সিদ্ধান্ত, এবং আমরা এটা এখনো পর্যন্ত একদম স্ট্রিক্ট আছে, এবং আমরা এটা নিয়ে আলোচনা করি। মানুষ তো তার চিহ্ন সামহাও একটা পজিটিভ চিহ্ন রেখে যেতে চায় পৃথিবীতে। হ্যাঁ, এটা আমি এখনো পর্যন্ত মাঝে মাঝে মিস করি। আমার একটা ঘটনা বলি, এটা হচ্ছে আগে সংসারের ক্ষেত্রে। মানুষ যখন বাংলাদেশে প্রেম করে না, কমন টপিকস তো থাকে না, সেজন্য তারা করে কি, কোন একটা গল্প অনেক গল্পের উপর দিয়ে বাস করে, সারাদিন এটা নিয়ে কথা বলে, নাইলে ঝগড়া করে, দুইটার একটা। সো আমি যে কাজটা করতাম, আমি আর আমার আগের স্ত্রী, আমরা একটা বলতাম আমাদের 2টা সন্তান থাকবে, ছেলে হলে নাম রাখবে সীমান্ত, মেয়ে হলে নাম রাখবে চিত্রলেখা। তা আমরা কল্প করি, এই দেখো এইখানে চিত্রলেখা আছে আকাশের উপরে, এখানে হচ্ছে সীমান্ত, এই দেখো সীমান্ত বেশি দুষ্টুমি করতেছে, সীমান্ত গালে কালে একদম তোমার মতো হয়েছে। ইট ওয়াজ লাইক লাইভলি, মানে আমাদের কাছে এটা মনে হচ্ছে আসলেই আমাদের কমন টপিকসে ছিল যে সীমান্ত এখন কি করতেছে, চিত্রলেখা কি করতেছে, সীমান্তের কে মানুষ করবে, চিত্রলেখা কে মানুষ করবে, সীমান্ত কোন স্কুলে পড়বে, কট্টপন্থ স্কুল পড়বে, সে কখন থেকে তার স্বাধীনতা পাবে, এভরিথিং। ইট ওয়াজ কাইন্ড অফ 5 to 6 years আমাদের এই ড্রিম। যেদিন আমার স্ত্রী যে বিছনায় বলে যে আই ওয়ান্ট ডিভোর্স, আমার হঠাৎ করে কি মনে হচ্ছে জানেন, হঠাৎ করে চিত্রলেখা সীমান্ত হারাই গেছে, হঠাৎ করে ওরা বোধহয় কান্না করতেছে, ওরা আসবে না পৃথিবীতে। মানে এটা আমার কাছে এতটা শকিং ছিল কি চিত্রলেখা সীমান্তকে আসলে আসবে না। এই জিনিসটা যখন হয়, এটা না যে আমি সন্তান বাচ্চল ছিলাম না, আমার কাছে পুরোটাই ছিল কি বাস্তব। এখন আমি চিত্রলেখা সীমান্তরে মিস করি, ঠিক আছে। আমি এটা আমার পরের স্ত্রী বলি, আমার স্ত্রী বলে তোমার সন্তান কতটা লাখে হবে, কিন্তু আমরা যখন বিয়ের সিদ্ধান্ত ঠিক করি, তখন ঠিক করি যে আমরা সন্তান নিব না, কারণ আমরা চাই যেটা আমাদের যেটা আমি শিখছি লাইফে, ওটা যাতে আমি কি করি, অ্যাপ্লাই করি। না, কিন্তু আপনি তো চাইলে আপনার এই সন্তান যাদেরকে স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্ন তো এই স্ত্রীর মাধ্যমে বাস্তবায়ন হতে পারতো। আমি যখন ওই চিত্রলেখা কিংবা সীমান্তের স্বপ্ন দেখতাম, তখন আমি ব্যক্তি ছিলাম, একজন ব্যক্তি, আমি লাইফ লিড করতে, সাধারণ লাইফ, যে সংসার, তখন তো আমার আসলে ইয়ে ছিল না। যখন আমি স্ত্রীর সাথে সম্পর্ক, তখন আমি অলরেডি ঠিক করছি আমি এই পথেই যাব। আমি কিন্তু চ্যারিটিটা কিন্তু আমার নিজের জন্য করছি। কেমন, আমি ছোটবেলা থেকে যতগুলো কষ্টের মধ্যে দিয়ে গেছি, আমি তখন একটা জিনিস চাইছিলাম, পৃথিবীতে একজনও মানুষ না যে একটাই আমার কষ্টটা একটুখানি বুঝবে, একজন, শুধু একজন, এই কোটি কোটি মানুষ। আমি পাই নাই, তো আমি ঠিক করছি যেটা অ্যাটলিস্ট আমি আমার একটা সংগঠন করতে, যেখানে আমি তো সবারটা পারবো না, কিন্তু একটা মানুষের রইলেও আমি মানে কন্ডিশন ছাড়া হেল্প করব। আমি যদি দাদা খুব রুডলি বলি, মানে সামহাও কি মনে হয়েছে যে আপনার বেবিরা আসলে সেখানে একটা আলাদা রেসপন্সিবিলিটি আপনার ক্রিয়েট করতে হবে,
সেই সময়টা আপনি হয়তো সংগঠনকে দিলে হয়তো সংগঠনের জন্য ভালো হবে, যে কারণে আপনার এই স্যাক্রিফাইস? এর চেয়ে আরো বড় পরিষ্কার ভাবে বলি যে সতলে আমরা মানুষ, বংশবৃদ্ধি আমাদের দায়িত্ব, এবং আমরা এটা কেন্দ্রিকই, এটা আমরা চাইলেও বেরোতে পারবো না। তো আমি আসলে প্রকৃতির এই নিয়মকে চ্যালেঞ্জ করতে চাই না। আমি জানি আমি যে সন্তান নেই, আমি আসলে সন্তান বাচ্চলই হব। সতলে একই মানুষ থাকবো না, ফলে আমার অনেকগুলো কাজ অপূর্ণ থাকবে, যে কারণে আপনার এই ডিসিশন। এই যে এটা একটা কারণ হচ্ছে আমি এই ডিসিশন। আরেকটা কারণ ছিল, আমি চাই না কেউ আমার বলুক কিশোর কুমার তার বাচ্চার জন্য কোনো সম্পত্তি রেখেছে, তা আমরা জানি না। এখন একটা সে কথা কেউ বলতে পারে না, আমার ভলান্টিয়ার কোনদিন বলতে পারে না যে উনি তো কিছুই নেই, উনি রাখবে কার জন্য? কারণ আমার মা বাবা থাকে দেশে, আমি কেন সম্পর্ক কোর জন্য রাখবো? সবকিছু মিলে আলটিমেটলি আমার একটা সিদ্ধান্ত, যে আমি মূলত দ্বিতীয় রিজনটা মেনলি সেটা হচ্ছে কেউ যাতে বলতে না পারে উনি তো ওনার ছেলে মেয়ের জন্য কিছু রেখে যাচ্ছে। তো দের ইজ নাথিং। এবং আমি মন খারাপ হয়, কারণ সতলে আপনার নামটা কেউ একজন বহন করতেছে পৃথিবীতে, এটা কিন্তু একটা বিশাল মোটিভেশন। এটা আমি মিস করি কেন জানেন? আমি যেদিন যাবো সেদিন ইটস গন, দেয়ার ইজ নোবডি টেল দ্যাট মাই ফাদার নেম ইজ দিস। সো এটা মিস করি না তা না, এটা আমার অনুভূতি হয়। স্টাক হয়ে গেলাম একটা জায়গায় এসে। বাবা হয়েছি তো দুইটা সন্তানের, আই ক্যান রিলেট ইউ, যে আসলে আচ্ছা, আমার এই অনুভূতিটা আমি লাস্টে বলতে চাই, কারণ এটা বললে গল্প থেকে আমি বের হয়ে যাব। আমি যে জায়গাটায় ছিলাম, যে এর চেয়েও হার্ড লাইফ আপনারা বেছে নিলেন। একদিন হয়েছে কি, আমি আবার আমার স্ত্রীকে প্রতিদিন অফিসে পৌঁছাই, মানে স্টেশন পথে পৌঁছাই দিই আর কি। জি। তো একদিন আমি স্টেশন দাঁড়াইছিলাম, দেখলাম ট্রেন আসলো, দেখলাম যে হঠাৎ করে ট্রেনের দরজা খুললো, অনেকগুলো হাজার হাজার মানুষ নেমে গেল স্টেশনে, আবার অনেক হাজার মানুষ ঢুকে ট্রেন চলে গেল। একটু আগে স্টেশন ছিল খালি, এখনো খালি, মাঝখানে একটা ইঁদুরের মতো মানুষ ঢুকলো, বের হইলো। আমি এটা কেমন লাগে? এখন দেখলাম সবাই খুব তাড়াহুড়ো, কারণ তার অফিস টাইম ইম্পর্টেন্ট, ট্রেনের টাইম ইম্পর্টেন্ট। তা আমি কি সময়ের কাছে কেন আমরা এরকম হচ্ছে? তা আমি বললাম যে না, এনাফ ইজ এনাফ। এবার আমি জমি অলরেডি আগে কিনছি, আমি শিফট হইনি। তাই বললাম যে না, আমাকে শিফট হইতে হবে, মানে ওই পাহাড়ের উপরে। কারণ হচ্ছে আমি চাই না যে সময় আমাকে চেস করুক। চলে গেলাম, আমি একা গেছিলাম প্রথমে, কারণ হচ্ছে আমাকে ওই হোটেলটা বিল করতে, এই হোটেলটা আমার নিজের বিল করতে হবে। হোটেলটা বিল করলাম, আমি ওখানে কায়িক শ্রম দিছি, একটা লেবারের কাছে আমি করার চেষ্টা করছি যাতে একজনের একটা খরচ কমে। তো ওই সময় আমি বিদ্যানন্দ করতাম আর এটার কনস্ট্রাকশন বিল করতাম। ওই সময় আরেকটা ওই চ্যারিটির কাজ আমি শুরু করছিলাম, অ্যানিমেল শেল্টার, ওই সময় পারলে এটাও করছি। হোটেল ব্যবসাটা আসলে শুরু করার পিছনে আরেকটা কারণ ছিল, মানে আমি কেন আবার ব্যবসায় যাচ্ছি। একটা পর্যায়ে গিয়ে দেখলাম সেটা হচ্ছে যারা চ্যারিটি করে তাদের নিজের অবস্থায় ভালো থাকে না একটা সময়। মানে ও করে কেউ তো নিজের জন্য চাইতে পারে না। তো আমি একটা জিনিস করতে চাইছিলাম হচ্ছে যারা চ্যারিটি করে, যে যখন একদম নিঃস্ব হয়ে যাবে, তার যাওয়ার জায়গা থাকবে না, আমি চাই তার একটা যাওয়ার জায়গা হোক। আমার হোটেল রুমগুলো ওইভাবে সেট আপ করা। পেরুতে যদি কোনোদিন আমি দেখি কেউ একজন যে আসলে সারা জীবনে মানুষের জন্য কাজ করছে, বাট নাও ভেরি ব্যাড শেপ, এবং তখন আমার প্ল্যান হচ্ছে আমি তাদেরকে কোথায় নিয়ে যাব, আমার ওখানে নিয়ে যাবো। আমি একটা জায়গা বিল করতে চাই যেটা হচ্ছে এই ধরনের মানুষের, এটা আমার সংগঠনের কথা না। আচ্ছা, যে কোনো সংগঠন থেকে হতে পারে। হ্যাঁ, এটা আমার ছিল প্ল্যান, কারণ হচ্ছে আমি এটা পাইছি কেন, আমি প্রচুর উপদেশ শুনছি, এই যে আজকে এগুলো করতেছো 2 দিন পর তো ঠিকই না খাই মরবি, তখন তোর খাবার দিবে কে? কিন্তু এরকম একটা মানে নির্জন জায়গাতে হোটেলের বিজনেস কেমন ভাবে চলে, এটা কারা যায়? আমি যেন এটা আমার মাই বলতো, সেটা হচ্ছে আমার টাকার ভাগ্য ভালো, সেটা আমি কোনোদিন চিন্তা করি না। আমি যে হোটেলটা করছি এটা একদম নির্জন জায়গা, এটা হচ্ছে প্রায় 10,000 ফিট উপরে, কিন্তু অ্যাক্সিডেন্টলি ওখানে 1 বছর পরে একটা মাইনিং কোম্পানি মাইন আবিষ্কার হয়, এর এই হোটেলের অর্ধেক হোটেল সারা বছর জন্য বুক করে ফেলে। বাট ইটস অল লাক। ল্যান্ড থেকে 10,000 ফিট, থেকে সমুদ্রপৃষ্ঠ থেকে, হ্যাঁ, ঢুকতে হয় এরকম একটা অবস্থা। কেক গার্ডেন থেকে প্রায় 2.5 থেকে 3 গুণ উপরে এটা ওখানে। এই আর আশেপাশে কোনো হোটেল নাই? আশেপাশে আছে কিন্তু খুব ছোটখাটো ঘরের মধ্যে। আপনার ওখানে কতজনের অ্যাকোমোডেশন? বেশি না, এটা ছোটখাটো, এটা 10টা প্রাইভেট রুম আছে, আর এর পাশাপাশি 12টা মানুষের কমন স্পেস, আর অন টপ অফ দ্যাট আমি নিজেই ওখানে থাকি, অর্থাৎ এটা আমার ঘর প্লাস হোটেল। ওকে, একই সাথে এটা আমার চ্যারিটি প্লেস। আচ্ছা, বিউটিফুল। আর হচ্ছে ওখানে এত উঁচু যে এখানে ম্যাক্সিমাম জিনিস সাবসিডাইজ আসে, আপনার গভর্নমেন্ট থেকে পানি, বিদ্যুৎ সবই সাবসিডাইজ। আর একটা ব্যাপার হচ্ছে ওখানে খাবার দাবার দাম একদম পানির মতো, খুবই অল্প। বাংলাদেশের চেয়েও সস্তা? হ্যাঁ, বাংলাদেশের চেয়ে। সবাই চলে যায় আমরা পেরুতে, সমস্যা করতে বেশি দাম বেড়ে গেলে। কি আসলে সস্তা, বাংলাদেশের সস্তা। যেমন
ওই জায়গায় দেখা যায় কি 1 কেজি আলু বাংলাদেশের টাকা হয়তো 8-9 টাকা বাংলাদেশি টাকায়। ও So, কারণ হচ্ছে ওরা আসলে প্রডিউস করে, ওরা আসলে শহরে পাঠাতে পারে না, তাই এখানে বিক্রি করে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, So, that's এবং the- লোকজনও তো নাই তেমন একটা। লোকজন আসে, ওরা সবাই ওই শহরের দিকে যেতে চায়। সো ওইখানে একটা কুকুর আসতো প্রতিদিন সকালবেলা, হুম। বিচ্ছিরি রকম কুকুর, ততটা সুন্দর। আর আমার কুকুর ভালো লাগে না, কেমনে মানুষ এটা কোলে নেয় এটাই আমি বুঝি না। কিন্তু আইসা চক্কর দিচ্ছে আর ঘাও মাও করতো সবসময়। এর অতিষ্ঠায় মোটামুটি সবাই অতিষ্ঠা থাকতো, কিন্তু আমি মোটামুটি আবার ওই সময় আবার আমি একলা থাকি কনস্ট্রাকশনের জন্য। তো তারপর আমি একটা অভ্যস্ত হয়ে গেছি, সকালবেলা কেউ একজন আমরা পাহারা দিয়ে যাই আর কি। একদিন দেখে কুকুরের আসে না, তখন শুনলাম যে কুকুরটা ওরা মেরে ফেলছে। কেন? কুকুরটা তার নাতনি যে বোধহয় কামড় দিছে, সে ছেলে বলছে কুকুর থাকলে তারা আর আসবে না। তখন আমি কোনো মতে মানতে পারলাম যে কুকুর তো কামড়ানোর স্বভাবজাত, আমরা মানুষ তাকে আমাদের কাছে আনছে আমাদের ইউটিলিটির জন্য, সিকিউরিটির জন্য, কিন্তু তার প্রপার্টি সে ভুলবে কেমনে? তো পর আমি জিজ্ঞেস কোথায় কবর দিছে, ওরা বাড়ির পিছনে একটা জায়গা থাকে, জায়গাটা ওখানে কবর দেয়। তাই আমি বললাম যে আমি জায়গাটা কিনতে চাই, যেসব কুকুরকে মেরে ফেলা অবস্থা হবে তারা যাতে এখানে রেখে যায়। পরে আমি ওখানে একটা প্রায় 150 কুকুরের জন্য একটা করি, একটা শেল্টার বানাই। এটা বোধহয় মানে সবচেয়ে সুন্দরতম শেল্টার একটা। কুকুর শুধু ডগ খাবে ওখানে? হ্যাঁ, এখানে সব রাস্তার যে কুকুর আছে তারাই ওখানে, ওরা মানুষ নিয়ে আসে, আমরা ওদের রাখি, ওরা খাওয়া দাওয়া করে, ঘোরাঘুরি করে। ম্যানেজ করে কারা? বিদেশের ভলান্টিয়ার, অর্থাৎ ইউরোপ আর আমেরিকা থেকে ভলান্টিয়ার আসে কন্টিনিউস, প্রতি মাসে অ্যাপ্রক্সিমেট 20 জনের মতো আসে, 20 থেকে 30 জন প্রতি মাসে। ওরা এসে সেটা ফ্রি অফ কস্টে কাজ করে যায়। আর আমার হোটেলের ব্যবসার যে ইনকাম, সেটা মূলত এটা খাবার এবং অন্যান্য ইউটিলিটি। এটা আসলে স্ট্রিট কুকুরের অনেকগুলো প্রবলেম থাকে, যেমন ধরেন এখন একটা প্রবলেম হচ্ছে ওরা সকালবেলা অনেক বেশি স্ট্রেস থাকে, কারণ ওরা বন্দি থাকে, তো তখন ওদেরকে সকালবেলা গান শোনাতে হয়, সাউন্ড সিস্টেম নিয়ে ওদেরকে প্রতিদিন সকালে গান শোনানো হয়, ওদের 2 বেলা খাবার থাকে, মানে দে গেট এ ডিফারেন্ট লাইফ। তো এটা রিস্কি না? বিকজ ওদের তো কোনো ইনজেক্ট থাকে না, কামড় দিয়ে দেওয়া বা এটা না, আমার সারা গায়ে কামড় দাগ আছে, বাট এটা আমি ইউজড হয়ে গেছে, যেন আমি ওদের সাথে থাকি, ঘুমাই। আপনার এই জলাতঙ্ককে টিকা নিতে হয় নাই? না, ওগুলো প্রথম মনে হয় কুকুর তো আদরই করে কামড়াইয়া, ঠিক আছে। যেন নর্মালি যেটা হয় সেটা হচ্ছে যেটা একটু রিস্কি, যেটা আমি করি সাধারণত, একটা কুকুর যখন অসুস্থ হয়ে যায়, খুব বোঝা যায় কোনটা মারা যাবে, এটা বোঝা যায়। সো যখন এটা মৃত্যুর কাছাকাছি, তখন আমি কুকুরটা নিয়ে আসি। আমি চাই না যে সে একাকিত্বে মরুক। আমি এটা আজীবন, আমার মৃত্যুতে আমার ভয় নাই, আমি ভয় পাই হচ্ছে একাকিত্ব। আমি চাই মৃত্যুর সময় কেউ না কেউ আমার দেখুক, আমি যে মারা যাচ্ছি, বিদায়টা দেখ, গুড বাই। সেই জন্য আমি যে কাজটা করি, এটা আমি পশু পাখির ক্ষেত্রে করি। আমি কুকুর যখন অবস্থা খারাপ হয়, আমি বুঝতে যখন পারি, তখন আমি ওরা আমার বিছনায় নিয়ে এসে আমার সাথে ঘুমাই। তো ম্যাক্সিমাম ওরা আমার কোলেই ঘুমাই, কিংবা আমি ঘুমিয়ে আসি, আমার হাতের সাথে মারা যায়। সো পরে আমি নিজে কবর দিই। ওই টাইমটা আমার জন্য খুবই একটু যন্ত্রণা। কতগুলো কুকুর আপনার হাতে মারা গেছে? 50টার মতো। সো ইয়েস, এটা পেইনফুল, বাট আমার আফসোস কি হচ্ছে জানেন, আমি আমার জীবনে কোনোদিন এই সিটে বসে আফসোস করিনি, আমার আজকে আফসোস হচ্ছে কি, সেটা হচ্ছে আপনার ভেতরের যে গল্পটা, সেটা আমি আজও 10% তুলে আনতে পারলাম না। ইউ হ্যাভ আ বিউটিফুল স্টোরি স্টিল। আমি প্রথম যেদিন ওনাকে টেলিভিশন ইন্টারভিউ করেছি, সেদিন আমি ফিল করেছি এটা। আমি আজকেও হয়তো এই ফিলটা নিয়ে শেষ করবো, বাট আমার একটা রিকোয়েস্ট থাকবে, হাম্বল রিকোয়েস্ট আপনার প্রতি। সেটা হচ্ছে যে আপনি লিখেন, হ্যাঁ, কারণ আমি 16-17 বছর মানুষের গল্প শুনেছি, কিন্তু আমি আপনাকে বলতেছি, আমি বাংলাদেশের সব প্রেজেন্টারের প্রতি রেসপেক্ট রেখে বলতেছি, আমি জানি না কোথায় গেলে আপনি পুরোটুকু নিজেকে উজাড় করে বলতে পারবেন। বেস্ট হচ্ছে আপনি আপনাকে বলেন, লিখে যান, হ্যাঁ, এটুকুই শুধু বলার আছে। কারণ পেরুর পাহাড়ের উপর একটা মানুষ, ওই দেশের কুকুরগুলো 50টার মতো কুকুর যারা মারা যাবে, তাকে সে বিছানায় তুলে লালন পালন করছে এবং তার হাতে মৃত্যু হচ্ছে, এবং এই ফিলটা হচ্ছে যে আমি কখনো যেন একাকিত্বে মারা না যাই। এটাকে যদি কোনো লেখক সাহিত্যিক ডেসক্রাইব করেন, তাহলে তো তার বর্ণনার জায়গা থেকে খুব চমৎকারভাবে তিনি লিখবেন, কিন্তু একজন প্রেজেন্টার হিসেবে আমি বলবো আমার ভিতরে যে ফিলটা হচ্ছে সেটা আমি প্রকাশ করতে পারলাম না, আমার আর কিছু বলার নেই। এই পাগলামোগুলো স্ত্রী সহ্য করে কিভাবে? ও সহ্য করে? ওর নাম যেন কি বলছিলেন আপনি? জেসিকা সহ্য করে কিভাবে? পয়েন্ট হচ্ছে এই যেন কুকুরেরটা, এটা ওর প্রজেক্ট না, কিন্তু এখন এটা ওই চালাই, আমি লিটারালি চালাই না। ছয়কে আমি বোধহয় যে একটা জিনিস পারি, আমি একটা মানুষের কাজে ইনভলভ করতে পারি, এটা আমি এখানেও পারি। সেটা হচ্ছে আমি আসলে ওই কাজটার বিউটিটা আমি আসলে প্রকাশ করতে পারি। যেন যখন প্রথমবার কুকুর আমরা আনি 10টা কুকুর প্রত্যেকে,
ওরা প্রথমবার যখন এক রাত শেষে গন্ধে রুমে ঢুকা যায় না, কারণ 10টা কুকুর যদি যে 20টা, এটা তো আসলে সহ্যের বাইরে। যারা ঢুকছে সবাই বমি করছে। পর আমি ঢুকি, আমার প্রচন্ড বমি লাগতেছে, কিন্তু আমি এমনটা সাহসে কিছুই তো নাই, কেমন কি করো। আমি আসলে মাস্কের মধ্যে অনেকগুলো পারফিউম দিয়ে দিয়েছিলাম যাতে আমার এটা না হয়। পরে দেখা যাচ্ছে কি আমি প্রথমে করে দেখাই 1 দিন 2 দিন, পরে আসলে সে করতে পরে দেখা যায় ওই আরো বেশি অ্যাটাচ হয়। এখন ওখানেই আছেন ওই পিয়া, আর বাংলাদেশে মাঝে মাঝে এসে বিদ্যানন্দ বছরে একবার আসি আমি। বছরে একবার আসেন। বিদ্যানন্দের যে গ্রোথ বর্তমানে, এটা তো এখন আর শুধুমাত্র পড়াশোনার মধ্যে নাই, এটা সবচেয়ে বড় যে জিনিসটা আমরা ফেসবুকে দেখলাম লাস্ট এই কোভিড-19 থেকে শুরু করে সব মানুষ জেনে গেছে বড় আকারে, সেটা হচ্ছে মানুষের খাবার দিয়ে সহযোগিতা। এই কনসেপ্টটা আসলো কেন? ক্ষুধায় আমি খুব কষ্ট পাইছি। সো আমার কাছে যেটা মনে হয়েছে, একটা সম্পর্কের সবচেয়ে বিশুদ্ধতম রূপ হচ্ছে এই খাবার। আপনি নিজে চিন্তা করে দেখেন যে আপনার প্রিয় মানুষ যে নামগুলো বলবেন, মা বলবেন, স্ত্রীর কথা বলবেন, সন্তানের কথা বলবেন, আপনি সবচেয়ে কাজের সাথে খাবার শেয়ার করেন, ওইটার নামগুলো দেখেন, দেখবেন সব কমন। সবচেয়ে বেশি খাবার শেয়ার করছে মধ্যে মার সাথে, স্ত্রীর সাথে, সন্তানের সাথে। এটা আমার উপলব্ধিটা হয় অনেক আগে, খাবার এবং সম্পর্ক। তো কাজের সময় আমরা যেটা দেখছি, আমরা একসময় চ্যারিটিকে ব্যক্তির পুরো বিজনেস স্ট্যান্ডার্ড বানায় ফেলি। টেপে থাকতে হবে, অ্যাচিভ করতে হবে, আরও নতুন অনেক সুন্দর সুন্দর টার্ম হচ্ছে, সাস্টেনেবিলিটি, এরকম অনেকগুলো টার্ম আসছে। তা আমি দেখলাম যে আলটিমেটলি এইগুলো কি হচ্ছে, ওই পথে যাচ্ছে। তো আমার কাছে মনে হচ্ছে খাবার চ্যারিটিতে ইজ ভেরি পিউরেস্ট ফর্ম অফ চ্যারিটি। আর আরেকটা ব্যাপার ছিল, চায়ের ছোটোবেলাতে যখন খাবার কালেক্ট করছে, আমি যেটা দেখছি ওইটার সাথে কেমন যেন অসম্মান জড়িত। ফার্স্ট থিং হচ্ছে গ্রহীতার প্রতি তুই সম্পর্কটা খুব সিম্পল, তুই, তারপর একটা লাইন ধরে খাবার নেই। সো এই জিনিসটা দেখলাম, তখন আমার কাছে মনে হচ্ছে আমি খাবারটা দিয়েছি, আচ্ছা খাবার চ্যারিটি কিন্তু আসলে অনেক পুরাতন, শত সহস্র বছর ধরে কিন্তু খাবার চ্যারিটি হয়। তো আমি করতে চাই, বাট একটু ডিফারেন্ট তো কিছু করতে হবে যাতে এই প্রবলেম সলভ করা যায়। তখন আমি যেটা পাইছিলাম, আমি দেখলাম যেটা, সেটা হচ্ছে খাবার সাথে রেসপেক্টটা যোগ করা যায় কিভাবে। তখন আলটিমেটলি ঠিক করেছে খাবারটা বিক্রি করলে কেমন হয়, মানে ডিরেক্ট বিক্রি করা, মানে তখন আমাদের মাথায় ছিল যে 5 টাকা 10 টাকা, মানে হাফ প্রাইস আর কি, এরকম ডিফারেন্ট রেট আমরা কিন্তু আলোচনা করতে নিয়ে। আমি আচ্ছা 1 টাকা দিয়ে শুরু করি, পরে না হয় বাড়ানো যাবে দাম। ওখান থেকে আমি খাবার বিক্রি করা শুরু করি 1 টাকা। যদি 1 টাকা খাবার বিক্রি করার কনসেপ্টটা অনেক চ্যালেঞ্জ ছিল ইনিশিয়ালি, কারণ অনেক হচ্ছে আমি তো দান করছি, আমি দান করার জন্য দান করছি, তুমি বিক্রি করার জন্য না। সো এবং আমরা অনেক সময় দেখা যায় অনেক টাকা মিস করছি, বাট স্টিল আমরা ওইটা রিস্ট্রিক্ট ছিলাম যে আমরা খাবার বিক্রি করবো, বাট ওই একটাই কারণ যে অসম্মান। হ্যাঁ, এবং আমরা ওই রুলস গুলো অ্যাপ্লাই করি, তুই বলা যাবে না, তুমি বলা যাবে না, কারণ হি ইজ এ কাস্টমার, সো ট্রিট হিম অ্যাজ এ কাস্টমার। বা আমাদের যখন ট্রেন করা হয় বলা হয় যে ট্রিট কাস্টমার অ্যাজ এ কাস্টমার। কতজন ভলান্টিয়ার আছে স্টিল? আমাদের মডেলটা একটু ডিফারেন্ট, এটা অন্যরকম না। আমরা আসলে করি কি, আমরা জেলায় আমাদের আমি যখন আজকে কালকে বরগুনা যাব, তো বরগুনা যখন যাব তখন ওখানে স্থানীয় ভলান্টিয়ার আছে, ওরা আমাদের নিবন্ধিত ভলান্টিয়ার না, কিন্তু যখন যাব তারা সবাই জয়েন করবে। সো তারপর দিয়ে আমি কিন্তু সুনামগঞ্জ যাবো, তো ওখানেও নিজস্ব ভলান্টিয়ার আছে। তো দেখা যায় কি এরকম করলে আমরা কিন্তু কাউন্ট করি না, কারণ আমি সংখ্যা ভিত্তিক পরিশ্রম করতে চাই না। তো তবে 300 থেকে 500-র মতো হবে। তবে আমরা ওই 10,000 20,000 ভলান্টিয়ার করতে চাই না, আমরা রেজিস্ট্রেশন ভিত্তিক ভলান্টিয়ারিজম। কিন্তু আপনি যে এটা মহাযজ্ঞ যে করতেছেন, মানে সকালবেলার হাড়ির চলতেছে, রাত 12টা পর্যন্ত চুলায় আগুন জ্বলতেছে, রান্না বাড়া হচ্ছে মনকে মন, এগুলো সিস্টেমের মধ্যে না থাকলে তো এটা কিভাবে সম্ভব? এটা পুরোটাই সিস্টেমে, ইটস অল অ্যাবাউট বিশাল মেশিনের মতো পুরোটাই। বললাম ওই আমরা সবাই আবার মেশিনে চলে যাই। সো এটাতে যেমন হয়েছে, এই আমাদের প্রকিউরমেন্টটা হয় অনেক বিশাল স্কেলে। মানে আমি যদি গিয়ে ওখানে আজকে ভলান্টিয়ারি করতে চাই, আমি কি সেটা পারবো না? আমাকে সিস্টেমে যাইতে হবে। সিস্টেমে যাইতে হবে, কারণ হচ্ছে আমরা ফুড নিয়ে কাজ করি, তো ফুড পয়জনের রিস্ক থাকে। আপনার যে কোনো বিপজ্জনক যে কোনো ধ্বংসাত্মক কাজ হইতে পারে বলে আমরা যে কাউকে কি করতে দিই না। আর রান্নাঘরে আমরা ঢুকতে দিই না। রান্নাঘরে আমাদের মধ্যে যারা একদম পুরো অথেন্টিক তারা শুধু রান্নাঘরে ঢুকতে পারে। আবার আমরা যে রান্নাটা করি এটা সবাই খাইতে হয় যারা এটা ইনভলভ, যাতে একটু বিষক্রিয়া থাকে। তুমি আগে খাও, হ্যাঁ, দিস ইজ স্টিল নাও প্রসেস। যেন আজকে দুপুরে না আমারও খাইতে হইছে, অর্থাৎ ওই রান্নার সময় যারা ছিল
সবাই খাওয়া তো এবং যেমন দুপুরে সকালে আমার নিজেরও খাইতে যদি আমি থাকি আই টু ইট দ্য সেম ফুড এবং লাইক রেগুলার স্ট্যান্ডার্ড, আমাদের আলাদা কোনো মেনু হয়নি। এটা কারণ হচ্ছে বিষক্রিয়া হলে যাতে আমরা বলতে পারি ভাই আমরাও খাইছি, আমাদেরও অবস্থা খারাপ হয়েছে, সো আমরা ইন্টেনশনালি করি নাই। সো ফর নাও আমাদের টিল নাও আমাদের একবারও এই ধরনের কোনো ইনসিডেন্স হয় না, বাট স্টিল আমরা ভেরি কেয়ারফুল। আর বিশাল যোগ্য হচ্ছে আমরা প্রকিউরমেন্টটা করে অনেক বিশাল। আমরা কিন্তু ধরেন এই 5 বছর 10 বছর চাল কিনি, আমরা যখন কিনি তখন কিংবা যখন পাই তখন এই 10,000 কেজি 50,000 একবারে কিনে ফেলেন? একবারে কিনে গোডাউন করে ওইভাবে। গোডাউন না, আমরা ডেলিভারিটা হয়তো ধাপে ধাপে নিই, কিন্তু আমরা কেনার সময় কিন্তু আপনারা একবারে অর্ডার দিতেন এবং আমরা এটা কিন্তু সেন্ট্রালি করি এবং এটা করিও যাতে বিতর্ক না হয়, আমরা বাংলাদেশে একদম টপ নাম্বার 1 যে তার থেকে কিনি এবং ইম্পোর্টার থেকে। সো দেয়ার ইজ নাও আপনি তো খাতির করে এর থেকে নিছেন, হতে পারে কমিশন পাচ্ছেন। আপনি যদি জানতে চান ওখানে গিয়ে আপনি এক্স্যাক্টলি, এবং রেট ইজ, আর আমরা যে রেট কিনি এটা আসলে আনবিলিভেবল লো, ভেরি লো রেট। আর একটা ব্যাপার হচ্ছে খাবারের একটা বড় অংশ আমরা আসলে অনুদান পাই, যেমন আমাদের ডিমের, আমরা প্রতিদিন অন এন এভারেজ 7 থেকে 10,000 ডিম রান্না করি এক এক দিনে। সো অ্যাপ্রক্সিমেট হচ্ছে প্রায় 20 লাখের উপরে, 20 থেকে 25 লাখ ডিম রান্না করি এক এক বছরে। সো এই ডিমটা কিন্তু আলটিমেটলি একটা কোম্পানি দেয় একদম ফুল, যা আছে পুরো ডিমই তারা যা লাগবে শুধু বলতে হবে উনি, এবং ওনারা বলতে পারেন যেটা 2016 সাল থেকে দিচ্ছে রেগুলার এবং কোটি কোটি ডিম। মানে চিন্তা করে দেখেন, ওরাই এইটা করেন, ওরাই গত কয়েক মাসে চালের পর চাল দেয়, হাজার হাজার কেজি চাল। এরা কনভিন্স হয় কিভাবে? ওরা কনভিন্স হয় কিভাবে আসলে আমরা জানি না, তবে যেটা মনে হয় সবাই খুব ছোটভাবে শুরু করে। ওরা বোধহয় একটা জিনিস বোধহয় যেটা ভালো লাগে, আমি যেটা মনে কয়েকটা জিনিস বোধহয় ইম্পর্টেন্ট, একটা হচ্ছে আমরা যদি নিজেদের বিক্রি করি না, মানে আমি করছি বিদ্যমান কিন্তু আমি করি নাই। 2 নাম্বার হচ্ছে ওদের অথেন্টিসিটি, আমাদের হয় কি আমরা অডিটটা খুব স্ট্রিক্টলি করা এবং খুব রেসপেক্টেড অর্গানাইজেশন দিয়ে অডিট করাই এবং এই রিপোর্ট আমরা অনলাইনে শেয়ার করি। ঠিক আছে, সেকেন্ড পয়েন্ট হচ্ছে আপনি ভলান্টিয়ার জয়েন করতে না পারেন, কিন্তু আপনি দেখার জন্য যে কোনো দিন জয়েন করে যা ইচ্ছা তাই দেখতে পারেন, মানে পুরা যা করতে চান। এবং আরেকটা যে হচ্ছে ওখানে গিয়ে আপনি যে কারো গোপন ভিত্তিক খবর নিয়ে আছে আসলে রান্না কত হয়েছে আজকে, যে ওরা 2000 হয়েছিল, ও যে হ্যাঁ হয়েছে। বিশেষ করে কোভিডের সময়টাতে অনেক বেশি কাজে লেগেছে। আমরা দেখেছি যে ট্রাকে ট্রাকে সবজি আসছে, ট্রাকে ট্রাকে খাবার আসছে, আপনারা বাংলাদেশ আর্মি সহযোগিতা নিচ্ছেন, বিজিবি সহযোগিতা নিচ্ছেন। সেই সময় একটা বিতর্কও তৈরি হলো আপনাদেরকে নিয়ে। রিলিজিয়াসলি যেটা থেকে দূরে থাকতে চেয়েছেন সেই জায়গাটায় বিদ্যানন্দ মিলিয়ে বিভিন্ন কিছু বলার চেষ্টা করা হলো। তো আপনি একটা ফুড নিয়ে যাচ্ছেন, আপনার পিছনে যদি একটা তকমা লেগে যায় তখন ওই ফুডটা ওই মানুষটা রিসিভ করাও তো একটা ডিফিকাল্ট। হ্যাঁ, যখন ধর্মীয় তকমাটা লাগে, তো এইগুলো কি চিন্তায় আসতেছিল না একবারেও? সত্যি কথা বলে, যেমন এই রিসেন্টলিও কয়েকদিন আগেও আমাদের যখন খাবার নিয়ে গেছি, আমরা আপনি খাইয়ে দেখান খাবারটা যে ঠিক কিনা, তো আমরা খেয়ে প্রমাণ করি যে খাবারটা ঠিক। সো এটা আমাদের অনগোয়িং প্রসেস। ওই সময় যেটা হয়েছে, হ্যাঁ আমরা অনেকগুলো জায়গায় আমাদের আলটিমেটলি খাবার বিতরণ বন্ধ করে দিতেছে, কেউ আমাদের খাবার ফেরত দিছে এবং অনেক কিছু হয়েছে। তো আমাদের মন খারাপ হয় একটা জিনিস নিয়ে, সেটা হচ্ছে ওই বেচারা গরিব ছিল, ওরা এদের জন্য পাচ্ছে না, কারণ যে বাধা দিচ্ছে সে তো আলটিমেটলি অভুক্ত থাকে না। তো মন খারাপ হয়েছে বা ভালোই, আমার মনে আছে আমি বোধহয় একদিন কান্না করছিলাম, মানে প্রচুর কান্না করছিলাম যে মানুষ কেন ওদের ক্ষতি করতেছে। আমার কাছে মানে ধর্ম জিনিসটা ডিফারেন্ট, ঠিক আছে, মানে ইটস নট নেসেসারি যে আমাকে এই ধর্মই মানতে হবে। আমি আসলে মনে করি উপরে সৃষ্টিকর্তা একজন আছে, আমি কাজ করতেছি, আমার কাজ মিলতেছে, নিজে তো মন্দিরে তেমন যাওয়া হয় না। এবং আমরা রিসেন্টলি যে হয়েছে বন্যা হয়েছে, এখানে কিন্তু আমরা ফান্ড তুলনামূলকভাবে ততটা পাইনি এবং আমরা আফসোস করি না, যা পাইছি যা মানুষ যতটুকু দিচ্ছে ততটুকু দিয়ে কাজ করবো, না দিলে কি করবো, আমার তো কিছু করার নেই, আমি তো কান্নাকাটি করে আনতে পারবো না। সো বিতর্কে সফলও হয়, এটাও সত্যি কথা, বাট একটু মন খারাপ হয় আর কি। যদি আপনি বলেন ধর্ম মন্দিরে গিয়ে রিলিজিয়াসকে, আমি মন্দিরে যাওয়া রিলিজিয়াস পার্সন না, আমি হার্টলি যাই, তবে আমি সৃষ্টিকর্তা মানি, যে কোনো একজন আছেন, ওনার হিসাব কিতাব আমরা বুঝি না বুঝে চিল্লাচিল্লি করে আমি এইভাবে করে নিজের সংজ্ঞা দিচ্ছি, কারণ আসলে আমি তেমন কিছু বুঝি না উনি আসলে কেন কি করেন, বাট কেউ একজন আছেন এটা বিলিভ করি। যদি লাইফটা আবার রিওয়াইন্ড করার সুযোগ থাকতো, প্রথম থেকে শুরু করার সুযোগ থাকতো, আপনি এখন যা করতেছেন, এখন যেভাবে আছেন, সেই এক্সপেরিমেন্টের মধ্য দিয়ে যাইতেন? হ্যাঁ, আমি ছোটবেলাতে যা মধ্য দিয়ে গেছি, প্রচণ্ড কষ্টের মধ্যে দিয়ে, আমি আবারও একই কষ্টের মধ্যে যেতে চাই, কারণ এটা আমাকে চিন্তা করতে সাহায্য করে, শিখতে সাহায্য করে। আর আমি যেভাবে গেছি, হয়তো আটটু সুখ হইলে বোধ আমি এগুলো একটা কিছুই করতাম না, সেজন্য আমি গ্রেটফুল টু দ্য গড যে তিনি আমাকে এটার মধ্যে দিয়ে গেছেন, আর আমি একই কাজ করতে। আর একটা যে হচ্ছে, আমি যতটুকু জানি আমি আমার লাইফকে যে কোনো মধ্যে কী করতে পারি, কনভার্ট করতে পারি, তাহলে আমি নিশ্চয়ই এই লাইফ থেকে আমি যদি আফসোস থাকে, আমি আবারও কর্পোরেট লাইফ ব্যাক করার মতো আমার সে ক্যাপাসিটি আছে। The thing is that
হি হ্যাজ ফুল কন্ট্রোল অফ হিজ লাইফ। ওনার জীবনটাকে উনি কন্ট্রোলে রেখেছেন। এবং আর একটা আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয়েছে যে আমাদের পুরো জীবনটাকে আমাদের সোসাইটি কন্ট্রোল করে, আমাদের সিস্টেম কন্ট্রোল করে, এবং আমরা কখনো প্রশ্নও করতে শিখি না যে আসলে যা বলা হচ্ছে, আসলে যা করা হচ্ছে, সেটা কি ঠিক না বেঠিক। বিউটিফুল, অনেক ধন্যবাদ। আমার খুব আগ্রহ ছিল যে আমি আপনার সঙ্গে বসে 2 ঘন্টা গল্প করতে চাই। এপিসোড হবে কি হবে না ওটা আমার একদমই মাথায় ছিল না। আমি শুরুতে ওইভাবেই বলতেছিলাম আপনাকে রিচ করার জন্য আমি বহুবার চেষ্টা করছি, বাট সামহাও বাংলাদেশে আসা সমস্ত কিছু মিলায় টাইমিং হচ্ছিল না। বাট আপনার ওই পেরুর হোটেলের প্রতি আমার খুব আকর্ষণ থাকলো। হ্যাঁ, জীবনে যদি কোনোদিন শখ হয় আর উপরওয়ালা যদি কবুল করেন, তাহলে হয়তো একদিন গিয়ে দেখে আসা যাবে। আসলে দাদা, আমারও একটা আফসোস পুরো গল্পটা শুনে, সেটা হচ্ছে যে আপনি নিজেকে উতরে গেছেন। কি অ্যাচিভ করেছেন করেননি, নিজেকে উতরে যাওয়ার শক্তি সবার মধ্যে থাকে না। সেই মানুষটা আমিও নিজেও হতে পারিনি। হ্যাঁ, তো সেই আফসোসের জায়গাটা থাকলো। আর বিশেষ করে আজকের এই ব্র্যান্ডিং বাংলাদেশে আমরা এমন একটা মানুষকে তুলে ধরলাম, আমরা যদি ব্র্যান্ডিং বাংলাদেশের সিস্টেমের সংজ্ঞার মধ্যে নিয়ে আসি, যে যেই মানুষটা আসলে নিজেকে উতরে গিয়ে আরও হাজার মানুষের জন্যে স্বপ্ন হয়েছেন, হাজার মানুষের দুঃখ কষ্টকে বোঝার চেষ্টা করেছেন। এই বিদ্যানন্দ বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট চ্যারিটি অর্গানাইজেশন রাইট নাও, এবং বিদ্যানন্দের নাম সবাই এক নামে চেনেন। এবং বিদ্যানন্দের ওয়ান অফ দ্য গ্রেট ফাউন্ডার, কি ফাউন্ডার বলা চলে হচ্ছে আমাদের এই কিশোরদাকে অনেকেই হয়তো আজকের অনুষ্ঠানের মধ্য দিয়ে চিনবেন। এবং কিশোরদা একেবারেই প্রচার বিমুখ মানুষ, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। কিশোরদাকে আমার এখানে আনতে মোটামুটি ভালোই বেগ পেতে হয়েছে। তো ভালো লাগলো এবং অনেক শুভকামনা থাকবে। আর আমার জায়গাটা থেকে আমি অনেক বেশি দোয়া করি আপনার এই প্রতিষ্ঠানে এবং আপনার জীবনের জন্য, যে আপনি অনেক অনেক ভালো থাকেন আর ওই ফ্রাস্ট্রেশন থেকে বের হয়ে আসতে হবে ডেফিনেটলি। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। আমার জন্য আশীর্বাদ করুন যাতে আমি আর একটু ভালো মানুষ হতে পারি, যাতে নিজেকে আরো জয় করতে পারি। নিশ্চয়ই। শেষ করছি আজকের মতো প্রিয় দর্শক এবং শ্রোতা, এই মানুষগুলোই অসাধারণ মানুষ। সবসময় আমি যে কথাটা বলি যে পাশের বাড়ির এই মানুষটাকে দেখে চেষ্টা করে দেখেন যে আপনি চাইলে তার মতো হতে পারবেন, কিন্তু আজকের এপিসোডে আমি কথাটা বলতে পারবো না। খুব কঠিন কিশোরদা হওয়া। অনেক ভালো থাকুন। আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।